আচ্ছা, আমরা আমাদের যে ক্লাসটা শুরু করছিলাম ওটাতে টেকনিক্যাল ডিফিকাল্টিসের কারণে ওটা কেটে গেছে। এখন আমরা নতুন ক্লাস শুরু করছি। তোমরা যারা যারা জয়েন হয়েছো আমাকে একটু বলো তো এখন ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা শুরু করতে পারি। একজন কমেন্ট করে জানাও যে হচ্ছে এখন ঠিকঠাক আছে কিনা, কেমন? তাইলে হচ্ছে আমরা ক্লাস শুরু করতে পারি। অলরেডি একটু লেট হয়ে গেছে, তাহলে কেউ একজন আমাকে বলো। তাহলে আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কি ব্রায়োফাইটা অ্যান্ড টেরিডোফাইটা, কেমন? তো এটার সাথে আমাদের আগের অধ্যায় এবং পরের অধ্যায় সম্পর্কটা কি, যে আগের অধ্যায় শৈবাল ছত্রাক ওইটাও উদ্ভিদ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সুবর্ণা, তুমি দেখতে পারতেছো কিনা, শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তাহলে আমাদের আশেপাশে যত উদ্ভিদ দেখি, ঠিক আছে, উদ্ভিদ বলতে মানে গাছপালা আর কি, ঠিক আছে। তো এই গাছপালাগুলো দুই রকম, যে কিছু গাছপালার ফুল আছে কি আর কিছু গাছপালার ফুল নাই, ঠিক আছে। মানে ফুল আছে কি নাই এটার উপর ভিত্তি করে যে আমরা উদ্ভিদগুলোকে ভাগ করি আর কি উদ্ভিদ বিজ্ঞানে। তো ফুল যদি না থাকে তাইলে আমরা তাদেরকে কি বলবো, তাদেরকে আমরা বলবো হচ্ছে এদের এদের যে বংশবৃদ্ধি এটা আমরা দেখতে পাই না, ঠিক না? ধরো ফুল থেকে কি হয়, আসলে ফুল থেকে ফল হয় এবং ফলের মধ্যে কি থাকে, ফলের মধ্যে বীজ থাকে। সব ক্ষেত্রে যে ফুল থেকে ফল হয় তারপরে বীজ হয় তা না, কোনো ক্ষেত্রে ডিরেক্ট ফুল থেকে বীজ হতে পারে। মানে ফুলটা হচ্ছে মেইন, ঠিক আছে। ফুল থাকলে তখন বীজটা হবে আর কি, আর ফুল না থাকলে বীজ হবে না। তো এখন এই যে ফুল কাদের আছে, তারা হচ্ছে দুই প্রজাতির উদ্ভিদ। একটা হচ্ছে নগ্নবীজি, যেটা নেক্সট অধ্যায়ের পড়াশোনা, তারপর আমরা জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য বলে রাখতেছি, ঠিক আছে। নগ্নবীজি, একটা হচ্ছে আবৃতবীজি, মানে ফুল থাকলে বীজ হবে। তো যাদের ফুল আছে তাদের বীজ আছে, দেখো কথার মধ্যে, নামের মধ্যে বীজ শব্দটা আছে। বাট কারো ক্ষেত্রে নগ্ন কথাটা, কারো ক্ষেত্রে আবৃত কথাটা। এখন এটা আবার কিসের উপরে ভিত্তি করা হয়েছে? নগ্ন মানে কি, যাদের হচ্ছে ফুল আছে বাট ফল নাই, ফুল আছে ফল নাই। আর আবৃতবীজি হচ্ছে কি, ফুলও আছে ফলও আছে, ঠিক আছে। এখন আমাদের আজকের টপিক হচ্ছে যাদের ফুল নাই সেই উদ্ভিদগুলা। এখন যাদের ফুল আছে তাদেরকে কি বলে? তাদেরকে বলে হচ্ছে, ধরো তাদেরকে বলা হচ্ছে ফ্যানেরোগামাস। এখানে এই ওয়ার্ডটা আছে যে ফ্যানেরোগ্যামস। তাদেরকে কি বলে, এটা পরীক্ষায় আসবে, যে পুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যেসব উদ্ভিদের মানে ফুল ফোটে তাদেরকে বলা হয় হচ্ছে কি ফ্যানেরোগ্যামস। ওকে, তাহলে আমাদের নেক্সট অধ্যায়ের যে নগ্নবীজ আবৃতবীজি উদ্ভিদ, ওরা হচ্ছে ফ্যানেরোগ্যামস, ঠিক আছে। ওদেরকে আমরা কি বলতে পারি? ওদেরকে আমরা বলতে পারি হচ্ছে ফ্যানেরোগ্যামস। ওকে, আর যারা হচ্ছে যাদের ফুল নাই মানে কি, ফুল না থাকলে তো কি থাকবে না, ফুল না থাকলে বীজও থাকবে না। তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে ক্রিপ্টোগ্যামস। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে ক্রিপ্টোগ্যামস। তাহলে আজকে আমাদের পড়াশোনা হচ্ছে কাদেরকে নিয়ে? আজকে আমাদের পড়াশোনা হচ্ছে ক্রিপ্টোগ্যামসকে নিয়ে। ওকে, এখন এই ক্রিপ্টোগ্যামস আবার দুই প্রকার। কিছু হচ্ছে নিম্ন শ্রেণীর ক্রিপ্টোগ্যামস, তাদেরকে বলা হয় হচ্ছে কি লোয়ার ক্রিপ্টোগ্যামস। আর কিছু হচ্ছে তোমার উচ্চ শ্রেণীর ক্রিপ্টোগ্যামস, তাদেরকে বলা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস। ওকে, তো এই লোয়ার ক্রিপ্টোগ্যামস কারা? এটা হচ্ছে আমাদের আগের অধ্যায়ের, এই অধ্যায়ের আগের অধ্যায়, সেটা হচ্ছে কি শৈবাল এবং ছত্রাক। শৈবাল আর ছত্রাক এরা হচ্ছে লোয়ার। আর আজকে আমরা যাদেরকে নিয়ে পড়াশোনা করব তারাই হচ্ছে তোমার মূলত হায়ার ক্রিপ্টোগ্যামস। ওকে, তাহলে এই ব্রায়োফাইট আর হচ্ছে তোমার টেরিডোফাইট। ব্রায়োফাইট আর হচ্ছে টেরিডোফাইট। তাহলে আমরা এখানে যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য ইম্পর্টেন্ট, যে তুমি জিনিসটা বুঝতেছো কিনা আসলে, যে আমরা কী পড়তেছি, এই অধ্যায়গুলোর মানে আমাদের টার্গেটটা কী। তাহলে আমরা জানি উদ্ভিদ কিছু ফুল আছে কিছু ফুল নাই, ফুল না থাকলে বীজও হবে না, বীজ না থাকলে তাদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামস বা অপুষ্পক উদ্ভিদ। এদের আরেক নাম কি, সোজা বাংলায় অপুষ্পক। এদের আরেক নাম হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। আর যাদের ফুল আছে তাদেরকে কি বলা হচ্ছে? পুষ্পক উদ্ভিদ, পুষ্পক। আর গ্রিক ভাষায় তাদেরকে বলা হচ্ছে
ফ্যানেরোগ্যামস। তো তাদের নিয়ে পড়াশোনা আমাদের আজকে না, এটা হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টারে পড়াশোনা। এবং যারা অপুষ্পক উদ্ভিদ তাদের মধ্যে লোয়ারদের নিয়ে আর আলাদা চ্যাপ্টার, আর হায়ার যারা তাদেরকে নিয়ে আমাদের আজকের চ্যাপ্টারটা। তাদের মধ্যে একটা হচ্ছে ব্রায়োফাইট আর একটা হচ্ছে টেরিডোফাইট। কেমন? তো এই ব্রায়োফাইট আবার টেরিডোফাইট এদের মধ্যে আবার পার্থক্য আছে। এদের মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়? এদের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে, আমরা জানি উদ্ভিদের কিছু ভাস্কুলার বান্ডল আছে, ঠিক না? পরিবহন টিস্যু আছে। তো এই ভাস্কুলার বান্ডল কি কেউ বলতে পারবা? ভাস্কুলার বান্ডলে এই দুইটা যে বান্ডল আছে, দুইটা বান্ডলের নাম কে বলতে পারবা? একজন কমেন্ট করো তো, ভাস্কুলার বান্ডলের নাম কমেন্ট করো। তোমাদের টিস্যু অধ্যায়টা পড়া হয়েছে না? ভাস্কুলার বান্ডল হচ্ছে কি? পরিবহন টিস্যু। কেউ একজন বলো তো উদ্ভিদে কয় ধরনের পরিবহন টিস্যু আছে? কেউ একজন কমেন্ট করো, দেখি তোমরা কতটুকু পড়ছো। তাহলে উদ্ভিদে দুই রকমের বান্ডেল আছে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার জাইলেম, আরেকটা হচ্ছে কি? ফ্লোয়েম। তাহলে এই দুইটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু আছে। এখন যাদের এই ভাস্কুলার বান্ডেলটা আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে ভাস্কুলার। তাহলে এই টেরিডোফাইটটা হচ্ছে কি? টেরিডোফাইটটা হচ্ছে ভাস্কুলার উদ্ভিদ, মানে এদের এই বান্ডেলটা আছে। আর ব্রায়োফাইটের এই বান্ডেলটা নাই, এই জন্য এদেরকে বলা হচ্ছে অভাস্কুলার, ঠিক আছে? এদেরকে বলা হচ্ছে অভাস্কুলার, এদের বান্ডেলটা নাই। তাহলে আমাদের আজকের বেসিক পড়াশোনা আমরা পড়ে ফেলছি। তাহলে দেখো যে হ্যাঁ, একজন বলছো দুই প্রকার, জাইলেম ফ্লোয়েম। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে তোমাদের পড়াটা মনে আছে, ওকে? তাহলে আমরা দেখলাম উদ্ভিদ, পুষ্পক উদ্ভিদ হচ্ছে ফ্যানেরোগ্যামস, আর যাদের ফুল হয় না অপুষ্পক উদ্ভিদ তাদেরকে বলা হচ্ছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা ক্রিপ্টোগ্যামস। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন আমরা জেনে গেলাম। তাহলে এই ব্রায়োফাইট, আজকের আমাদের পড়ার টপিক ব্রায়োফাইট এবং হচ্ছে টেরিডোফাইট, এই দুজনই হচ্ছে আমাদের কি? দুজনই হচ্ছে ক্রিপ্টোগ্যামস, ঠিক আছে? অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস। তো আগের অধ্যায়ের হ্যাঁ, শৈবাল এবং ছত্রাকও অপুষ্পক উদ্ভিদ। জোবাইদুল ইসলাম বলেছো, মৃদা আফরিন এবং উম্মে কুলসুম মিলি, হ্যাঁ তোমরা প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো, দুই প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। আচ্ছা, তাহলে আমরা যে একটু আগে পড়ে ফেলছি যে শৈবাল এবং ছত্রাক এরা হলো লোয়ার বা নিম্ন শ্রেণীর ক্রিপ্টোগ্যামস, আর ব্রায়োফাইট এবং হচ্ছে টেরিডোফাইট এরা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস। এরা কি? এরা হচ্ছে উচ্চ শ্রেণীর ক্রিপ্টোগ্যামস। হ্যাঁ, তো এখন এখানে দেখো ব্রায়োফাইট আর টেরিডোফাইটের মধ্যে আমরা একটা পার্থক্য পড়ে ফেলছি যে ব্রায়োফাইটা হচ্ছে অভাস্কুলার আর টেরিডোফাইটা হচ্ছে ভাস্কুলার, ঠিক আছে? তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে যে জাইলেম ফ্লোয়েম পাওয়া যায় কাদের? জাইলেম ফ্লোয়েম পাওয়া যায় টেরিডোফাইটদের, এই জন্য ভাস্কুলার। আর ব্রায়োফাইটদেরকে জাইলেম ফ্লোয়েম পাওয়া যায় না, ঠিক আছে? তাহলে এখানে আমরা আরও একটি জিনিস কোরিলেশন করে ফেলি। তাহলে এই ব্রায়োফাইট ও হচ্ছে, তাহলে ব্রায়োফাইট অভাস্কুলার, তাহলে ওর নিচে কি আছে? শৈবাল, ছত্রাক, এরাও কি? এরাও অভাস্কুলার, ঠিক আছে? এদের মধ্যে জাইলেম ফ্লোয়েম পাওয়া যাবে না, এরাও কি? এরাও অভাস্কুলার, ঠিক আছে? আর টেরিডোফাইট যেহেতু ভাস্কুলার, সেমভাবে তাহলে নগ্নবীজ, আবৃতবীজ এরা টেরিডোফাইটের কি আরও উপরে না? তাহলে এরাও কি? এরাও ভাস্কুলার, অবশ্যই ভাস্কুলার। তাহলে পরীক্ষা প্রশ্ন দিয়ে দিবে। তাহলে দেখো আমরা তিনটে চ্যাপ্টারের পড়াশোনা, তিনটে চ্যাপ্টারের কনসেপ্ট নিয়ে মাথায় নিয়ে আগাইতেছি, ঠিক আছে? তাহলে তুমি যখন তিনটে চ্যাপ্টারের জিনিসপাতি কোরিলেট করে ফেলবা তখন আর তোমার জন্য জিনিসগুলো হিজিবিজি হবে না, ওকে? আচ্ছা, এখন ব্রায়োফাইট আর টেরিডোফাইটের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কোন জায়গায়? দেখো এই যে শৈবাল, ছত্রাক এদের কি কোনো কি আছে? এদের কি কাণ্ড, মূল বা পাতা আছে? নাই। আর আমাদের যে পরিচিত উদ্ভিদগুলো যেগুলো হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি এদের কি আছে? কাণ্ড, লতা, পাতা, শাখা প্রশাখা সব কিছু আছে, মূল আছে। তো ব্রায়োফাইট হচ্ছে এমন একটা উদ্ভিদ, তাদেরও কি নাই? ব্রায়োফাইটেরও কি নাই? মূল, ব্রায়োফাইটদেরও কি নাই? মূল, কাণ্ড, লতা, পাতা নাই, ঠিক আছে? মূল, কাণ্ড, পাতা। তাহলে একটা গাছকে যে আমরা তিন ভাগে চিনি, ঠিক আছে? এটা হচ্ছে গাছের মূল, এটা কাণ্ড, এটা পাতা। তাহলে এই গাছের যে তিন ভাগ, এই তিন ভাগের কোনো ভাগই হচ্ছে কিসে নাই? ব্রায়োফাইটাতে নাই। কাদের আছে? এটা টেরিডোফাইটদের আছে, ঠিক আছে? তাহলে ব্রায়োফাইট আর টেরিডোফাইটদের এটা একটা পার্থক্য যে এই ব্রায়োফাইটগুলোর মধ্যে কোনো মূল, কাণ্ড, পাতা নাই, আর টেরিডোফাইটগুলোর মধ্যে মূল, কাণ্ড, পাতা আছে। এই যে দেখো এখানে দুটো উদ্ভিদ, এটা হচ্ছে টেরিডোফাইটা, এটার মধ্যে টেরিডোফাইটা উদ্ভিদটার মধ্যে কি আছে? এই যে এটা দেখো মূল, এরপরে এই যে কাণ্ড, এরপরে এই যে পাতা। বাট এই যে ব্রায়োফাইটদের মধ্যে ওইরকম কোনো বিভাজন নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো
এখন কম উন্নত থ্যালোফাইটা, যেমন শৈবাল ছত্রাক, এদের আরেক নাম হচ্ছে কি শৈবাল ছত্রাক, এদের আরেক নাম হচ্ছে থ্যালোফাইট। ঠিক আছে, শৈবাল ছত্রাক এদের আরেক নাম কি থ্যালোফাইট। থ্যালোফাইট কেন? কারণ এর থ্যালা মানে হচ্ছে থ্যালা মানে কি, থ্যালা মানে হচ্ছে চ্যাপ্টা। ঠিক আছে, চ্যাপ্টা কেন? কারণ শৈবাল ছত্রাক এগুলো একদম চ্যাপ্টাভাবে তৈরি হয়। এদের হচ্ছে মূল কাণ্ড পাতা বলে, আলাদা কিছু নাই। তো এই থ্যালাফাইট এবং উন্নত টেরিডোফাইট, এদের মাঝখানে যে ব্রিজ, মানে এদের মাঝখানে যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী যে গ্রুপটা, এটাই হচ্ছে ব্রায়োফাইট। ঠিক আছে, তাহলে ব্রায়োফাইট হচ্ছে মাঝখানে থাকে, এর নিচে আছে শৈবাল ছত্রাক আর এর উপরে আছে টেরিডোফাইট, এদের মাঝখানে সংযোগী হিসেবে কাজ করে। আচ্ছা, তো এখন আমরা আসো ব্রায়োফাইট জিনিসটা কি। ব্রায়োফাইট হচ্ছে, এটার বাংলা নাম হচ্ছে মশ বর্গীয় উদ্ভিদ। ঠিক আছে, তাহলে ব্রায়ো মানে হচ্ছে মশ আর ফাইট মানে তো উদ্ভিদ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখি পুরাতন বিল্ডিংগুলোর দেওয়ালে একটা কার্পেটের মতো সবুজ একটা কার্পেট হয়ে গেছে, দেখতে লাগে। ঠিক আছে, তাহলে ওই কার্পেটটা কি, ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র মশ দিয়ে তৈরি, মানে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ব্রায়োফাইটই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কী প্রশ্ন আসতে পারে? মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে তোমার এদেরকে ব্রায়োফাইটদের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এদের আরেক নাম হচ্ছে এরা হচ্ছে তোমার উভচর উদ্ভিদ। এরা হচ্ছে তোমার উভচর উদ্ভিদ। যেমন প্রাণীর ক্ষেত্রে তোমরা দেখছিলা যে ব্যাঙ হচ্ছে কি উভচর প্রাণী, উদ্ভিদের ক্ষেত্রে এরকম উভচর উদ্ভিদ হচ্ছে কে এই ব্রায়োফাইটটা। কেন? কারণ এদের হচ্ছে তোমার এদের জীবনচক্র মানে নিষিক ক্রিয়া সম্পন্ন করতে, প্রজনন সম্পন্ন করতে পানির প্রয়োজন হয়। এটা এর উপরের উদ্ভিদগুলো যেমন টেরিডোফাইট, ওর ক্ষেত্রে লাগে না, নগ্নবীজ আমৃতবীজি ওদের ক্ষেত্রে লাগে না। বাট এই যে আমাদের ব্রায়োফাইট, এর ক্ষেত্রে পানির প্রয়োজন হয় নিষেক ক্রিয়া সম্পন্ন করতে। তাহলে এটা এমসিকিউতে আসবেই, মাস্ট আসবে। ঠিক আছে, তাহলে ব্রায়োফাইট হচ্ছে উভচর উদ্ভিদ, তাহলে পরীক্ষার প্রশ্ন আসবে, এই সিম্পল প্রশ্নগুলো আসবে। তোমরা কি বুঝতে পারতেছো? তাহলে কেউ একজন কমেন্ট করো যে উভচর প্রাণী কোনটা, মানে কোন, ওটা কি শ্রেণী, কোন শ্রেণী বা কোন এটা কি বলে কোন প্রজাতি। তাহলে উভচর প্রাণী কি প্রজাতির মধ্যে পড়তেছে নাকি শ্রেণীর মধ্যে পড়তেছে? এটা প্রথম অধ্যায় প্রাণীবিজ্ঞান প্রথম অধ্যায়ে যারা পড়ছো একটু কমেন্ট করো। ঠিক আছে, মানে আমরা তো কমনলি বলি ব্যাং, বাট ব্যাঙের শ্রেণীটার নাম কি? যে পারো, মানে যারা পারো কমেন্ট করো। যে আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে ইন্টারেক্টিভ। ঠিক আছে, যে আমি জাস্ট বলে যাবো সেটা এরকম না, তোমাদেরকে কিছু কোশ্চেন করবো, সেগুলোর আনসার দিবা, যাতে তোমাদের ক্লাসে অ্যাক্টিভ পার্টিসিপেশন আছে কিনা সেটা হচ্ছে আমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন ব্রায়োফাইট নামটা কে আবিষ্কার করছেন? এটা আসলে মানে এগুলা খুব কম আসে পরীক্ষায়, তারপরও জেনে রাখা যে বিজ্ঞানীদের নাম। তারপরও বিজ্ঞানী ব্রাউন ব্রায়োফাইট নামটা ব্যবহার করছেন। ঠিক আছে, ব্রাউন ব্রায়োফাইট। আচ্ছা, এরপরে আমাদের যেই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ব্রায়োফাইটের বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 100% ইম্পর্টেন্ট, মানে বৈশিষ্ট্য থেকেই তোমার হচ্ছে এমসিকিউগুলো মেনলি আসে। ঠিক আছে, তাহলে এই টপিকটা হচ্ছে খুব ভালো মতো আমাদেরকে খেয়াল করে পড়তে হবে। তো দেখো, ব্রায়োফাইটের বৈশিষ্ট্য আমরা অলরেডি কিছু পড়ে ফেলছি, যে এটা তো বহুকোষী উদ্ভিদ, এটা তো সন্দেহ নাই, এবং এরা হচ্ছে অপুষ্পক, এদের কোনো ফুল নাই, এবং যেহেতু ফুল নাই তার মানে কি এদের কোনো বীজ থাকবে না, বীজ না থাকলে এরা হচ্ছে অবীজী। তাহলে এদের ফুল নাই, ফল নাই, বীজ নাই, কোনো কিচ্ছু নাই। ঠিক আছে, ফুল ফল বীজ কিচ্ছু নাই। আর এদের দেহ হচ্ছে গ্যামিটোফাইট বা হ্যাপ্লয়েড, মানে এদের দেহে এন সংখ্যক ক্রোমোজোম আছে। দেখো আমাদের যারা হচ্ছে আমরা প্রকৃত প্রাণী, তাদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কতটুকু বলতে পারবা? কয় সেট? 2 সেট না, 2n। ঠিক আছে, তাহলে আমরা বলি আমাদের এগুলো হচ্ছে আমাদের উদ্ভিদ বলো, প্রকৃত উদ্ভিদ প্রকৃত প্রাণী, এদের ক্রোমোজোম হচ্ছে 2 সেট, বা এদের কেন বলে ডিপ্লয়েড। ঠিক আছে, বাট এরা যেহেতু অনুন্নত উদ্ভিদ নিয়ে আমরা পড়তেছি ব্রায়োফাইট, তাহলে সে তার দেহটা হচ্ছে কি হ্যাপ্লয়েড। তাহলে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের ডিপ্লয়েড যে প্রাণীগুলো ছিল বা ডিপ্লয়েড যে উদ্ভিদগুলো, তাদের যে তোমার হচ্ছে যে জনন কোষ, তাদের যে জনন কোষ সেটা কি হইতো তাহলে বলো তো? তাদের জনন কোষ হইতো হচ্ছে তোমার কি, হ্যাঁ জুবাইদুল বলছো অ্যামফিবিয়া, রাইট। ঠিক আছে, অ্যামফিবিয়া, ব্যাঙের বৈজ্ঞানিক শ্রেণী হচ্ছে অ্যামফিবিয়া, রাইট অ্যান্সার। বাকিরাও কমেন্ট করো এবং হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, ভুল হোক অসুবিধা নাই, বাট জিনিসটা হচ্ছে কি, তুমি যখন এখানে ইন্টারেকশনে পার্টিসিপেশন করবা তখন জিনিসটা হবে কি তোমার, এটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং।
তোমার জিনিসটা মনে থাকবে, যে তুমি পার্টিসিপেশন করার মাধ্যমে তুমি জিনিসটা শিখছো। যে আমি জাস্ট বলে গেলাম, তুমি শুনে গেলা, তাতে কি হলো, যে জিনিসটা তোমার হচ্ছে একপাক্ষিকভাবে যতটুকু মনে থাকলো, তার চেয়ে তুমি যখন পার্টিসিপেশন করবা তখন তোমার জিনিসটা আরও বেশি মনে থাকবে। আচ্ছা, তো ডিপ্লয়েড যেসব জীব আছে তাদের জননকোষটা কী হয়? তাদের জননকোষটা অবশ্যই হ্যাপ্লয়েড হয়, এটা তো আমরা জানি না। তো তাদের জননকোষটা হয় হচ্ছে হ্যাপ্লয়েড। যারা ডিপ্লয়েড জীব আছে তাদের জননকোষ হয় হ্যাপ্লয়েড বা এন। তাহলে এখানে দেখো, এখানে এই উদ্ভিদটাই হ্যাপ্লয়েড, উদ্ভিদটা যদি হ্যাপ্লয়েড হয় তাহলে ওর জননকোষটা কী হবে? ওর জননকোষটা বা ডিপ্লয়েড, মানে উল্টাটা। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এরপর ওর দেহ হচ্ছে থ্যালোয়েড। থ্যালোয়েড মানে কি? আমরা একটু আগে দেখছি না থ্যালোফাইট, এই যে একটু আগে দেখলাম আমরা, থ্যালোফাইট হচ্ছে কি? এই যে শৈবাল না, শৈবালকে বলতেছি আমরা, শৈবাল এবং ছত্রাক ওরা হচ্ছে থ্যালোফাইটা, মানে ওদের দেহ হচ্ছে কি ফ্ল্যাট, সমাঙ্গ, মানে কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা, কোনোটাই বোঝা যায় না। তো সেমভাবে এখানেও আমাদের ব্রায়োফাইটের কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা হচ্ছে পাতা, কোনোটাই বোঝা যাচ্ছে না। এজন্য এদেরকে বলা হয় হচ্ছে থ্যালোয়েড, মানে দেহে সত্যিকার মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা, এটা তুমি বুঝতে পারবে না। ঠিক আছে? তো মশ জাতীয় উদ্ভিদকে নরম কাণ্ড, পাতার মতো অংশ চিহ্নিত করা যায়। মানে ওই যে সবুজ রঙের যেগুলো দেখা যায় উপরের দিকে, ওগুলোকে মানে পাতার মতো মানে মনে করা যায়, বাট অ্যাকচুয়াল পাতা না। আচ্ছা, এখন যেহেতু বলছি এদের মূল নাই, কাণ্ড নাই, তো যদি এদের আসলেই মূল নাই, ঠিক আছে, এদের আসলেই মূল নাই, তবে মূলের পরিবর্তে তো কিছু থাকা লাগবে না, নাহলে কি হবে? এই যে পানি শোষণ করা, লবণ শোষণ করা, তাহলে তো উদ্ভিদটা বেঁচে থাকতে পারবে না। এই জন্য এদের মূলের মতো এককোষী রাইজোয়েড আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা আসছে অলরেডি একবার, আবার আসবে, ঠিক আছে? যে রাইজোয়েড, তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে, রাইজোয়েড কাদের থাকে? ব্রায়োফাইটদের। কিসের পরিবর্তে থাকে? মূলের পরিবর্তে। রাইজোয়েডটা কি এককোষী না বহুকোষী? এটা হচ্ছে এককোষী। দেখো, রাইজোয়েডের সাথে মিল রেখে আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে রাইজোম। ঠিক আছে? তাহলে তোমাকে পার্থক্য করতে জানতে হবে, এটা কিন্তু রাইজোম না, এটা হচ্ছে রাইজয়েড। ঠিক আছে? তবে এদের কোনো কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল থাকে। দেখো, মূলের পরিবর্তে দুটো জিনিস থাকে, মূলের পরিবর্তে দুটো জিনিস থাকে, হয় এককোষী রাইজয়েড, নাইলে হচ্ছে বহুকোষী স্কেল। ঠিক আছে? তাহলে যেহেতু মূল থাকে না, যেহেতু কি থাকে না? মূল থাকে না, তাহলে মূলের পরিবর্তে দুটো জিনিস থাকে, মূলের পরিবর্তে দুটো জিনিস থাকে, হয় তোমার হচ্ছে এককোষী রাইজয়েড থাকবে। দেখো, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে, এজন্য আমি এটাকে বারবার ভালো করে বলতেছি। তাহলে হয় থাকবে এককোষী রাইজয়েড, নাইলে থাকবে হচ্ছে বহুকোষী স্কেল। ঠিক আছে? পরীক্ষা প্রশ্ন আসে কোনটি এককোষী, কোনটি বহুকোষী। তাহলে স্কেল হইলে সেটা হচ্ছে বহুকোষী, রাইজয়েড হইলে সেটা হচ্ছে এককোষী। এরা মানে হয় কোনো একটা প্রজাতিতে থাকবে রাইজয়েড, অন্য একটা প্রজাতিতে স্কেল থাকবে, এটা দুইটা একই সাথে থাকতেছে না। ঠিক আছে? তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর আমরা কিন্তু আলাপ করে ফেলছি এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নাই, তার মানে কি এদের দেহে কোনো জাইলেম নাই, কোনো ফ্লোয়েম নাই। ঠিক আছে? তো এখন তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয়, হ্যাঁ যুবদল বলছো ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্য থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। হ্যাঁ, তাহলে এখান থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে বৈশিষ্ট্য এই টপিকটা আমাদের জন্য মানে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, মানে এখানে 100%। তাহলে এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নাই, মানে জাইলেমও নাই, ফ্লোয়েমও নাই। ঠিক আছে? বাট কোন টিস্যুটা আছে? প্যারেনকাইম টিস্যুটা আছে। তোমরা অলরেডি টিস্যু ওদের আমাদের ফ্রি ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওইখানে পড়ে দেখছো যে প্যারেনকাইম নামক একটা টিস্যু আছে। ওকে, আচ্ছা, এদের জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারপাশে কি আছে? বন্ধা কোষাবরণ আছে। জিনিসটা কি? ধরো জনন কোষ, হ্যাঁ দুইটা কোষ হচ্ছে জনন কোষ, কথার কথা। তো তাদের চারপাশে হচ্ছে আরও কিছু কোষের আবরণ আছে। হ্যাঁ, তো ওই কোষগুলো কিন্তু কি করতে পারে না, ওই কোষগুলো কিন্তু মানে বিভাজন করতে পারবে না। ঠিক আছে? তাহলে যেটা স্পেশালি বিভাজন করবে সেটাই তো জনন কোষ, ঠিক না? কিন্তু তার আশেপাশে যে গার্ড সেল আছে, মানে গার্ড দেওয়া আছে, ওরা তো আর বিভাজন করতে পারতেছে না, তার মানে কি ওরা হচ্ছে বন্ধা। ঠিক আছে? বন্ধা কোষাবরণ। আচ্ছা, এখন এদের স্ত্রী জননাঙ্গকে বলা হয় হচ্ছে আর্কিগোনিয়াম এবং পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থিরিডিয়াম। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 7 ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম, আর পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থিরিডিয়াম। এগুলো পরীক্ষা প্রশ্নে আসে, ভেরি ভেরি মানে খুব বেশি রিপিটেডলি প্রশ্ন আসে। ঠিক আছে? তুমি যদি প্রশ্ন ব্যাংক দেখো, এই প্রশ্নগুলো পাবাই পাবা, গ্যারান্টেড। যে ব্রায়োফাইটের স্ত্রী জননাঙ্গকে কি বলে? আর্কিগোনিয়াম। পুং জননাঙ্গকে বলা হয় হচ্ছে অ্যান্থেরিডিয়াম।
অ্যান্থেরিডিয়াম। ঠিক আছে, তাহলে এই আবার এদের আকৃতিও আসে, যে আর্কিগোনিয়ামের আকৃতি কিসের মতো, ফ্লাস্কের মতো, ফ্লাস্ক। আর অ্যান্থেরিডিয়ামের আকৃতি গোলাকার নাশপাতির মতো বা বেলনের মতো বা গদাকার। তুমি এটাই মনে রাখো যে নাশপাতি আর ফ্লাস্ক, ফ্লাস্ক হচ্ছে আর্কিগোনিয়াম আর নাশপাতি হচ্ছে অ্যান্থেরিডিয়াম। তাহলে এই ছোট্ট ছোটো জায়গাগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এদের জননটা কি? এদের জননটা হচ্ছে উগ্যামাস প্রকৃতির। উগ্যামাস কেন? কারণ এদের যে ফিমেল গ্যামিটটা আছে, স্ত্রী গ্যামিট ডিম্বাণু, এটা হচ্ছে তোমার নিশ্চল এবং বড়। ঠিক আছে, আর পুংগ্যামিটটা হচ্ছে কি, পুংগ্যামিটটা হচ্ছে ক্ষুদ্র এবং সচল। ঠিক আছে, এজন্য এটার নাম হচ্ছে উগ্যামাস। এটার টাইপটা কি, এটা হচ্ছে উগ্যামাস টাইপের। ঠিক আছে, তাহলে পরীক্ষা প্রশ্ন আসবেই। এদের স্ত্রী গ্যামিটটা কীরকম, এটা হচ্ছে বড় এবং নিশ্চল, আর পুংগ্যামিটটা কীরকম, ক্ষুদ্র এবং সচল। ঠিক আছে, ডিম্বাণু শুক্রাণু। আচ্ছা, শুক্রাণু কিসের মতো, শুক্রাণু কি যুক্ত? শুক্রাণু হচ্ছে দ্বি ফ্ল্যাজেলা বিশিষ্ট, মানে শুক্রাণুতে ফ্ল্যাজেলা দুইটা। ঠিক আছে, ফ্ল্যাজেলা কি, এই যে এরকম হচ্ছে মানে এদের চলনাঙ্গ। ঠিক আছে, চিকন চুলের মতো, মানে দুইটা ফ্ল্যাজেলা আছে। এরপরে এদের নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয়, এটা তো আমরা দেখে ফেলছি। জলীয় মাধ্যম প্রয়োজন হয় বিধায় এদেরকে কী ধরনের প্রাণী বলে, কী ধরনের উদ্ভিদ বলে? এদেরকে বলা হয় উভচর উদ্ভিদ। ঠিক আছে, আচ্ছা, এদের ভ্রূণ হচ্ছে বহুকোষী। এদের ভ্রূণ থাকে কোথায়? স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। আচ্ছা, এখন এরা হচ্ছে স্পোরগুলো উৎপন্ন করে, ওই স্পোরগুলো হচ্ছে মানে একই আকারের স্পোর সবাই, এই জন্য এদেরকে বলা হচ্ছে হোমোস্পোরাস। এদের সব স্পোর হচ্ছে সেম। আচ্ছা, তাহলে জীবনচক্রে গ্যামিটোফাইট প্রধান এবং হচ্ছে স্পোরোফাইট গৌণ। দেখো, গ্যামিটোফাইট হচ্ছে কি, মানে পূর্ণাঙ্গ উদ্ভিদটা, মানে যে পূর্ণাঙ্গ উদ্ভিদটা ওটা হচ্ছে কি, পূর্ণাঙ্গ বড় উদ্ভিদটাই হচ্ছে তোমার গ্যামিটোফাইট। ঠিক আছে, আর স্পোরোফাইটটা হচ্ছে কি, এরা হচ্ছে স্বল্পকালীন, মানে খণ্ডকালীন, এরা হচ্ছে অল্প সময়ের জন্য, স্বল্পস্থায়ী। ঠিক আছে, এই জন্য বলছে যে গ্যামিটোফাইট প্রধান, স্পোরোফাইট গৌণ। আচ্ছা বলো তো, তাহলে গ্যামিটোফাইট এটা যেহেতু বলছে পূর্ণাঙ্গ উদ্ভিদ, তাহলে গ্যামিটোফাইট আমরা একটু আগে বলছি ওরা হচ্ছে হ্যাপ্লয়েড বা এন, আর স্পোরোফাইট সেটা হচ্ছে ডিপ্লয়েড বা 2n। তাহলে মানুষের ক্ষেত্রে চিন্তা করো বা এই প্রকৃত প্রাণীদের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে আমাদের জীবন দশায় আমরা কী ধরনের প্রাণী? তাহলে আমরা ডিপ্লয়েড বা 2n, বাট আমাদের এই 2n অবস্থার একটা হ্যাপ্লয়েড অবস্থা হচ্ছে n দশা, এটা হচ্ছে আমাদের কি, শুক্রাণু দশা। তাহলে এটাও তো একটা দশা যেটা হচ্ছে এক্সিস্ট করে, বাট এটা কিন্তু মানে খুব অল্প সময়ের জন্য। তো সেমভাবে এদের পূর্ণাঙ্গ দশাটা হচ্ছে n বা হ্যাপ্লয়েড, আর স্বল্প দশাটা হচ্ছে ডিপ্লয়েড বা স্পোরোফাইট। জাস্ট উল্টাটা চিন্তা করবাম। তো এদের স্পোরটা অঙ্কুরিত হয়ে কি গঠন করে, সরাসরি থ্যালাস গঠন করে, যেটার নাম হচ্ছে প্রোটোনেমা। যেটার নাম হচ্ছে কি, প্রোটোনেমা। ওকে, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, স্পোর অঙ্কুরিত হয়ে কি গঠন করে? থ্যালাস বা প্রোটোনেমা। আচ্ছা, এখন হচ্ছে এই ব্রায়োফাইটগুলার 3টা ক্লাসে বিভক্ত করা হয়েছে, 3টা শ্রেণীতে। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখো পরীক্ষার জন্য। একটা হচ্ছে হ্যাপাটিকি, একটা হচ্ছে অ্যান্থোসিরুটি, একটা হচ্ছে মাসাই। আমরা যে ক্লাসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে হ্যাপাটিকি, মানে আমাদের সিলেবাসে যে এটা আছে হ্যাপাটিকি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্য মানে কি বলো তো? তাহলে আমরা একটু আগে যে উদ্ভিদের ক্লাসিফিকেশন দেখাইছি, এর মধ্যে এই যে শৈবাল, ছত্রাক, এগুলো কি আদি উদ্ভিদ না? আর এই যে নগ্নবীজি, আবৃতবীজি, এরা হচ্ছে উন্নত উদ্ভিদ, ঠিক না? তাহলে এই ব্রায়োফাইট যেহেতু বলছি ও মাঝামাঝি আছে, তো সে কী করে, তার মধ্যে কিছু আদি বৈশিষ্ট্য থাকে, আবার কিছু উন্নত বৈশিষ্ট্য থাকে, মানে দুইটা বৈশিষ্ট্য মিক্সচার। ঠিক আছে, তো সে শৈবাল ছত্রাকের কি আদি বৈশিষ্ট্য ধারণ করতেছে সেগুলো আবার এখানে আলাদা করে স্পেশালি দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সে আদি বৈশিষ্ট্য ধারণ করতেছে, সে আবার উন্নত বৈশিষ্ট্য ধারণ করতেছে, মানে যে মাঝামাঝি থাকে সে নিচের দিকেরও কিছু বৈশিষ্ট্য ধারণ করতেছে, সে উপরের দিকেরও কিছু বৈশিষ্ট্য ধারণ করতেছে। দেখো, এই ব্রায়োফাইট যে হ্যাপ্লয়েড, তাহলে আমাদের কোনো উন্নত উদ্ভিদ বা উন্নত প্রাণী কি হ্যাপ্লয়েড না? আমাদের সমস্ত উন্নত উদ্ভিদ এবং উন্নত প্রাণী হচ্ছে ডিপ্লয়েড। বাট সে যে হ্যাপ্লয়েড হইলো, এটা কি তার মানে উন্নত বৈশিষ্ট্য হয়েছে নাকি আদি বৈশিষ্ট্য? এটা অবশ্যই তার আদি বৈশিষ্ট্য। এরপরে সে যে থ্যালয়েড, তার যে মূল, কাণ্ড, পাতা, এটা যে আলাদা করা যাচ্ছে না, এটা অবশ্যই কি আদি বৈশিষ্ট্য। হ্যাঁ, এই যে তার সত্যিকার যে মূল নাই, এটা আদি বৈশিষ্ট্য। তার যে ভাস্কুলার টিস্যু নাই, মানে পরিবহন টিস্যু, যে জাইলেম ফ্লোয়েম নাই, এটাও আদি বৈশিষ্ট্য। এবং সে যে স্পোরগুলো তৈরি করে সেগুলো যে সমান সমান দেখতে, এটাও আদি বৈশিষ্ট্য। তাহলে 5টা আদি বৈশিষ্ট্য, মানে এটা এই যে একজন কমেন্ট করছে আজকেও পরীক্ষা আসছে, এবং এগুলো পরীক্ষা আসেই।
ঠিক আছে? তুমি তো জাস্ট বৈশিষ্ট্যগুলো দেখে গেলা, বাট কোনটা আদি বৈশিষ্ট্য আর কোনটা উন্নত বৈশিষ্ট্য এটা পার্থক্য করতে জানতে হবে তোমাকে, ঠিক আছে? কারণ আমাদের ম্যাক্সিমাম উদ্ভিদ হচ্ছে ডিপ্লয়েড, উন্নত উদ্ভিদগুলা, তো সেখানে এটা হ্যাপ্লয়েড, তার মানে কি এটা অবশ্যই আদি বৈশিষ্ট্য। এটার মূল কাণ্ড নাই, এটা সমাঙ্গদেহী বা থ্যালয়েড, এটাও আদি বৈশিষ্ট্য। সত্যিকারের মূল নাই, এটা আদি বৈশিষ্ট্য। ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু বা জাইলেম ফ্লোয়েম নাই, এটাও আদি বৈশিষ্ট্য। এবং হোমোস্পেরাস। তাহলে এই পাঁচটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। এরপর আসো উন্নত বৈশিষ্ট্য। তাহলে উন্নত বৈশিষ্ট্য কি? উন্নত বৈশিষ্ট্য হচ্ছে এখানে কলুমেলা আছে, ঠিক আছে? এরপর স্টোমাটাযুক্ত এপিডার্মিস আছে এবং ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান। তাহলে তিনটা উন্নত বৈশিষ্ট্য, একটা হচ্ছে কলুমেলা, একটা হচ্ছে স্টোমাটাযুক্ত এপিডার্মিস, আর একটা হচ্ছে ভাজক টিস্যু অবস্থান ক্যাপসুলের গোড়ায়, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা ক্লাসে আসো ক্লাস বুঝতেছো কিনা বলো তো, বুঝতেছো কিনা বলো। তাহলে আমরা ব্রাইফাইটের বৈশিষ্ট্যগুলো বলে ফেললাম, যে তোমার ওকে। তাহলে এখানে আবার বলছে ব্রাইফাইট উভচর উদ্ভিদ। কেন উভচর? কারণ এদের নিষেকের জন্য কি লাগে? নিষেকের জন্য পানির উপস্থিতি লাগে। ওকে, আচ্ছা। এখন তাহলে আমরা হচ্ছে ব্রাইফাইটের যেই গণ নিয়ে পড়বো সেটা হচ্ছে রিক্সিয়া, ঠিক আছে? জেনাস বা গণ হচ্ছে রিক্সিয়া। তাহলে এটার বৈজ্ঞানিক নাম কি? এটার বৈজ্ঞানিক নাম অনেকগুলো আছে, যেমন মানে এগুলো মেনলি বাংলাদেশে পাওয়া যায়, সেগুলো হচ্ছে রিক্সিয়া বেঙ্গালেনেসিস, রিক্সিয়া ঢাকানেসিস, চিটাগানেসিস, এবং হচ্ছে গ্যাংগেস্টিকা, রিক্সিয়া পার্সনি, ঠিক আছে? তাহলে রিক্সিয়া এটা কোন শ্রেণীর অন্তর্গত? তাহলে আমরা বলছি আমাদের এই টপিকে যেটা আছে সেটা হচ্ছে হ্যাপাটিকা শ্রেণীর অন্তর্গত, ঠিক আছে? তাহলে রিক্সিয়া হচ্ছে হ্যাপাটিকি শ্রেণীর অন্তর্গত একটা গণ। ওকে, আচ্ছা। তাহলে রিক্সিয়া মানে বাংলাদেশে কমনলি পাওয়া যায়, এটা বর্ষাকালে প্রচুর পরিমাণ পাওয়া যায়। এই যে দেখো যখন হচ্ছে ঝড় বৃষ্টি পড়ে তখন হচ্ছে কি হয়, যে দেওয়ালগুলা ভিজে স্যাঁতসেঁতে হয়ে যায়, তখন সেখানে প্রচুর পরিমাণে এই রিক্সিয়াগুলো জন্মে, ঠিক আছে? তো এটার মধ্যে 200টা প্রজাতি আছে। এই 200টা প্রজাতির মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 45টা প্রজাতি। তাহলে সারা পৃথিবীতে রিক্সিয়ার প্রজাতি আছে কয়টা? সারা পৃথিবীতে রিক্সিয়ার প্রজাতি আছে 200টা। বাংলাদেশে পাওয়া যায় এটার 45টা প্রজাতি। ওকে, তো এখন রিক্সিয়ার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে ওই যে ব্রাইফাইটের যে বৈশিষ্ট্যগুলো পড়ছি ওগুলাই, যে দেহ গ্যামিটোফাইটিক এবং থ্যালয়েড মানে মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। থ্যালাস হচ্ছে সবুজ, শায়িত, চ্যাপ্টা এবং বিষমপৃষ্ঠ। ওকে, আচ্ছা। এখন থ্যালাসের এই যে শাখাগুলো আছে ওগুলো দ্যাগ্র মানে কি? দ্যাগ্র মানে হচ্ছে 2, ঠিক আছে? এই যে দেখো প্রত্যেকটা শাখার মধ্যে দুইটা করে খাঁজ আছে। এই যে প্রত্যেকটা শাখার মধ্যে কি আছে? দুইটা করে খাঁজ আছে, ঠিক আছে? এই যে দুইটা করে ভাগ আছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে দ্যাগ্র শাখা বিশিষ্ট, ঠিক আছে? দ্যাগ্র শাখা বিশিষ্ট। তাহলে থ্যালাসের নিম্নপৃষ্ঠ 2 প্রকারের, এককোষী মসৃণ এবং অমসৃণ রাইজয়েড এবং বহুকোষী স্কেল বা শল্ক বিদ্যমান, ঠিক আছে? তাহলে রাইজয়েড আছে 2 রকম, অবশ্যই রাইজয়েড হচ্ছে এককোষী। তো 2 রকমের মধ্যে একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ রাইজয়েড, এবং বহুকোষী স্কেল বা শল্ক আছে, ঠিক আছে? আচ্ছা, এর পরে এর স্পোরোফাইটিক দশা আছে এবং গ্যামিটোফাইট আছে। তারপরে এর স্ত্রীজননাঙ্গ হচ্ছে আর্কিগোনিয়াম, পুংজননাঙ্গ হচ্ছে অ্যানথ্রিডিয়াম এবং স্পোরোফাইট হোমোস্পোরাস। মানে আমরা ব্রায়োফাইটের যে বৈশিষ্ট্যগুলো পড়ছি এগুলাই, আর্কিগোনিয়াম দেখতে ফ্লাস্কের মতো, অ্যানথ্রিডিয়াম দেখতে নাশপাতির মতো। ওকে, এখন কিছু রিক্সিয়ার ক্ষেত্রে কি হয়, এদেরকে দেখতে একসাথে গোলাপি পাপড়ির মতো লাগে, ঠিক আছে? এজন্য এদেরকে বলা হয় রোজেট। রোজ মানে কি? গোলাপ না? রোজ মানে তো গোলাপ, তাহলে এদেরকে বলা হয় এই জন্য রোজেট। মানে দেখতে এই যে দেখতে গোলাপের পাপড়ির মতো মনে হয়, ঠিক আছে? মনে হচ্ছে একটা গোলাপের পাপড়ি
খুলে রাখা হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে রোজেট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে রোজেট কাদের পাওয়া যায়, রিক্সিয়াদের রোজেট পাওয়া যায়। এবং এদের প্রত্যেকটা শাখার মধ্যে খাঁজ আছে, ঠিক না? এই যে এই খাঁজগুলোর কারণে এই শাখাগুলো কী হয়ে গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বা দ্যাগ্র শাখা বিশিষ্ট হয়ে গেছে। তাহলে এই জন্য এদেরকে বলা হচ্ছে অগ্রস্থ খাঁজ আছে বা এপিক্যাল নচ আছে, এদের প্রত্যেক শাখার মধ্যে খাঁজ আছে। আচ্ছা, এখন রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন, যে রিক্সিয়াকে যদি প্রস্তুচ্ছেদ করা হয় তাহলে 3টা পৃথক অঞ্চল পাওয়া যাবে, 3টা আলাদা আলাদা। যে উপরের দিকে একদম উপরের সাইডে পাওয়া যাচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট যুক্ত ফটোসিনথেটিক অঞ্চল। দেখো যেটা উপরের সাইডটা, সেখানে কী হবে, সূর্যের আলো পড়বে না? তো সূর্যের আলো পড়লে সূর্যের আলোকে কাজে লাগানোর জন্য সেখানে কি লাগবে, সেখানে অবশ্যই ক্লোরোপ্লাস্ট লাগবে। এই জন্য উপরের দিকে কী আছে, উপরের দিকে তোমার ক্লোরোপ্লাস্ট যুক্ত ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল আছে। তাহলে এখানে কি হবে, এখানে ফটোসিনথেসিস হবে। তাহলে এখানে সূর্যের আলোকে কাজে লাগিয়ে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ হবে, ঠিক আছে, ফটোসিনথেসিস। আচ্ছা, একজন কমেন্ট করো, মানে তোমরা যারা আছো বলো তো যে শৈবাল এবং ছত্রাকের মধ্যে কোনটি সালোক সংশ্লেষণ করতে পারে না? বলো, শৈবাল এবং ছত্রাকের মধ্যে কোনটি সালোক সংশ্লেষণ করতে পারে? কোনটা পারে বা কোনটা পারে না, নাকি দুইটাই পারে, নাকি বলো তো তোমাদের কনসেপ্ট কতটুকু ক্লিয়ার? যে শৈবাল এবং ছত্রাকের মধ্যে কে তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ করতে পারে, ঠিক আছে? তাহলে দেখো যে উপরের দিকে যেহেতু ফটোসিনথেটিক অঞ্চল, তাহলে এই মানে উপরের দিকে খাবার তৈরি হইতেছে, সেহেতু তাহলে নিচের দিকে যে অঞ্চলটা সেটা হবে কি, সেটা হচ্ছে সঞ্চয়ী অঞ্চল। দেখো উপরের সাইডে কি করতেছে, সে খাবার তৈরি করতেছে সূর্যের আলোকে কাজে লাগিয়ে। তো নিচের সাইডে কি করতেছে, যে খাবারগুলো তৈরি করতেছে সেগুলো তো সে সব খরচ করে ফেলবে না, তো সেগুলোকে সঞ্চয় করতে হবে। এটার জন্য একটা অঞ্চল রাখতেছে, সেটার নাম হচ্ছে সঞ্চয়ী অঞ্চল। তাহলে এখানে কোনো কালার থাকবে না, এটা হচ্ছে বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল, ওকে। এবং এরপরে আরেকটা অঞ্চল, সেটা হচ্ছে নিম্নতক। আচ্ছা, এখন এই যে ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল, এটার ইংলিশ টার্ম কি? ইংলিশ টার্ম হচ্ছে ফটোসিনথেটিক বা অ্যাসিমিলেটরি জোন। হ্যাঁ, ছত্রাক পারে না বলছো, একজন কমেন্ট করছে উম্মে কুলসুম মিলি যে ছত্রাক পারে না। প্রিয়াঙ্কা দাস বলছো ছত্রাক কি? তুমি বলো যে সে কি মানে সালোক সংশ্লেষণ করতে পারে নাকি পারে না, এটা মেনশন করে মানে বলো, এবং কেন পারে না। হ্যাঁ, শৈবাল পারে। তাহলে এই যে পারা না পারা, এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? এটা ডিপেন্ড করতেছে তোমার ক্লোরোপ্লাস্টের উপরে। তাহলে শৈবালের ক্লোরোপ্লাস্ট আছে, ছত্রাকের ক্লোরোপ্লাস্ট নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল নিয়ে পড়তেছি। এখানে কি হবে, এখানে সূর্যের আলোকে আত্তীকরণ করে এবং কার্বন ডাইঅক্সাইড কাজে লাগিয়ে কি তৈরি করা হবে বলো তো? সালোক সংশ্লেষণে কি তৈরি হয়, গ্লুকোজ নাকি সুক্রোজ নাকি ফ্রুক্টোজ? বলো কোনটা তৈরি হয়? তাহলে দেখো, এটা হচ্ছে তোমার এই যে এই পুরা লেয়ারটা, এটা হচ্ছে ফটোসিনথেটিক লেয়ার বা সালোক সংশ্লেষণের অঞ্চল, ঠিক আছে। তাহলে এই অঞ্চলে কি থাকে, এই অঞ্চলে এই যে সারি সারি, এই অঞ্চলে তোমার সারি সারি কী থাকে, এই যে ক্লোরোপ্লাস্ট যুক্ত, এই যে দানাদার ক্লোরোপ্লাস্ট যুক্ত কী থাকে, কোষ থাকে। তাহলে সারি সারি থাকে, ঠিক না? তাহলে এই যে সারি সারি ক্লোরোপ্লাস্টের সারি থাকে, এটাকে বলা হয় তোমার আত্তীকরণ সূত্র বা অ্যাসিমিলেটরি ফিলামেন্ট। মানে সুতার মতো না, এই যে দেখো যে মনে হচ্ছে না অনেকগুলো কোষ মিলে এখানে সুতা বা সূত্রের মতো সুতা, এটাকে ইংলিশে বলা হয় কি, ফিলামেন্ট, ঠিক আছে। হ্যাঁ, গ্লুকোজ তৈরি হয়, রাইট অ্যান্সার। তাহলে এই যে ফিলামেন্টগুলোকে বলা হচ্ছে তোমার অ্যাসিমিলেটরি ফিলামেন্ট। এবং এই যে দেখো দুইটা সুতার মাঝখানে এই যে খালি জায়গাটা আছে, গ্যাপ, এটা কি, এটা এখানে কি থাকে,
এখানে বাতাস ডিরেক্ট বাতাস প্রবেশ করে, ঠিক আছে। এই জন্য এই খালি জায়গাটাকে বলা হয়, এই যে দুইটা সূত্রের মাঝখানে এই যে গ্যাপ আছে না, এই গ্যাপগুলোকে বলা হয় হচ্ছে বায়ু প্রকোষ্ঠ বা এয়ার চেম্বার। তাহলে এখান দিয়ে বাতাস ঢুকবে, বাতাস কি নিয়ে ঢুকবে? বাতাস ঢুকবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে। হ্যাঁ, মাহাদি, উম্মে কুলসুম, শাহিন সুলতানা, তোমরা সবাই বলছো গ্লুকোজ, সঠিক, গ্লুকোজই, ঠিক আছে, সালোক সংশ্লেষণে তৈরি হয়। আচ্ছা, তাহলে বায়ু প্রকোষ্ঠ। আর বায়ু প্রকোষ্ঠের এই যে উপরের দিকে যে ছিদ্রটা, তাহলে এই পুরোটাতে প্রকোষ্ঠ, এই যে উপরের দিকে যে ছিদ্রগুলো, এই যে ছিদ্রগুলো, এটাকে বলতেছে বায়ু ছিদ্র, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার এই দেখো একদম উপরের লেয়ারের যে কোষটা আছে, খেয়াল করো গঠনটা দেখো, এই যে উপরের যে লেয়ারের যে কোষটা আছে, এই কোষটা কিন্তু এখানে কোনো ক্লোরোপ্লাস্ট নাই, এটা একদম ফ্রি, ঠিক না? এই লেয়ারটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্বত্বক, এই লেয়ারটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্বত্বক বা আপার এপিডার্মিস। মানে এখানে কোনো সবুজ রঙের কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, এটা হচ্ছে বর্ণহীন, এটা হচ্ছে বর্ণহীন, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চলের কী কী জিনিসপাতি আছে আমরা দেখে ফেলছি। এখানে ক্লোরোপ্লাস্টের সারি সারি কোষ আছে, যেটাকে বলা হচ্ছে আত্তীকরণ সূত্র। তাদের মাঝখানে কি আছে? বায়ু প্রকোষ্ঠ আছে। বায়ু প্রকোষ্ঠে প্রবেশ করার জন্য কি আছে? বায়ু ছিদ্র আছে। একদম উপরের দিকে বর্ণহীন যে কোষের লেয়ার, সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্বত্বক বা আপার এপিডার্মিস। এরপরে দেখো সঞ্চয়ী, এরপরে আছে যেটা, সেটা হচ্ছে সঞ্চয়ী অঞ্চল বা প্যারেনকাইমা, ঠিক আছে। এই যে সঞ্চয়ী অঞ্চল, এই যে কোষগুলা, এগুলো হচ্ছে কি প্যারেনকাইমার কোষ, ঠিক আছে। তাহলে এখানে কি হয়? এই একটু আগে উপরের যে লেয়ারে যে এই খাবারগুলো তৈরি হচ্ছে না, গ্লুকোজিতে তৈরি হয় ডিরেক্টলি, বাট এটার সঞ্চয়ী কীভাবে থাকে বলো তো? উদ্ভিদের সঞ্চয়ী শর্করা কি বলো? তোমরা তো বললা যে সালোক সংশ্লেষণে গ্লুকোজ তৈরি হয়, বাট এই এই গ্লুকোজ কি এভাবে থাকে? এক্সট্রা গ্লুকোজগুলো কী হিসেবে জমা থাকে উদ্ভিদ দেহে বলো তো? একজন না, সবাই বলো। উদ্ভিদ দেহে এই গ্লুকোজগুলো কী হিসেবে জমা থাকে? তাহলে উদ্ভিদ দেহে কীভাবে জমা থাকে? সঞ্চয়ী হয়। আর প্রাণী দেহে, আমরা তো অনেক ভাত রুটি খেয়ে ফেলি, অনেক খাবার খেয়ে ফেলি এক্সট্রা, বাট ওই খাবারগুলো তো তোমার গ্লুকোজ হিসেবে রক্তে যায়, বাট সব গ্লুকোজ তো লাগে না। তো এক্সট্রা গ্লুকোজ আমাদের প্রাণীতে কী হিসেবে জমা থাকে? কোন শর্করা হিসেবে? আর উদ্ভিদে কোন শর্করা হিসেবে? দেখি বলো। এগুলাই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, যে উদ্ভিদের সঞ্চয়ী শর্করা কোনটি, প্রাণীতে সঞ্চয়ী শর্করা কোনটি। না গ্লাইকোজেন বলছো, গ্লাইকোজেন কোথায়? উদ্ভিদে না কি প্রাণীতে? এভাবে লিখো, উদ্ভিদে কোনটা, প্রাণীতে কোনটা। উদ্ভিদে কোনটা, প্রাণীতে কোনটা, ঠিক আছে। গ্লাইকোজেন যে বলছো, এটা কার জন্য বলছো? উদ্ভিদের জন্য নাকি প্রাণীর জন্য? উদ্ভিদে হচ্ছে তোমার স্টার্চ, ঠিক আছে। উদ্ভিদে হচ্ছে স্টার্চ, হ্যাঁ। প্রাণীতে হচ্ছে গ্লাইকোজেন, তাহলে এগুলো হচ্ছে তোমার সঞ্চয়ী শর্করা। তো এখন আমরা এখানে যে কথাটা বলতেছিলাম যে সঞ্চয়ী অঞ্চল, তাহলে এখানে যে সঞ্চয় হবে, কি হবে? সঞ্চয় হিসেবে স্টার্চ হবে, ঠিক আছে, উদ্ভিদে। তাহলে এখানে উপরে গ্লুকোজ তৈরি হলো, এক্সট্রা গ্লুকোজগুলো এখানে স্টার্চ হিসেবে জমা থাকলো। এবং এই কোষগুলো হচ্ছে বর্ণহীন প্যারেনকাইমা কোষ, ঠিক আছে। তাহলে এই যে শ্বেতসার কণা, তাহলে আমরা যে, হ্যাঁ, না, এই শাহিন সুলতানা বলছো প্ল্যান্টে সুক্রোজ, রং অ্যান্সার। প্ল্যান্টে সুক্রোজ না, প্ল্যান্টে হচ্ছে স্টার্চ। জুবাইদুল বলছো গ্লুকোজ প্রাণীদেহে, নাও, প্রাণীদেহে হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে। ভুল করা যাবে না, এখন ভুল করছো, বাট কারেকশন করে নাও। এগুলাই মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে, ঠিক আছে। তাহলে এখানে তোমার তাহলে শ্বেতসার কণা বলছে বাংলাতে, তাহলে ইংলিশে এটার নাম কি? ইংলিশে এটার নাম হচ্ছে স্টার্চ। তাহলে ইংলিশটাও যে মানে আমরা মনে রাখি, ঠিক আছে, স্টার্চ। তাহলে দেখছো মানে সব অধ্যায়ের পড়া কিন্তু সব অধ্যায়ে তুমি পাইতেছো, ঠিক আছে। মানে এই জিনিসগুলো এভাবে কোরিলেশন করতে হবে। আচ্ছা, এরপরে 3 নাম্বার অঞ্চলটা হচ্ছে এদের নিম্নতক।
এই যে একদম নিচের যে অঞ্চলটা, এই যে একদম এই যে নিচের এই অংশটা, নিম্নত্বক থেকে মূলত কি বাইর হয়? নিম্নত্বক থেকে মূল বাইর হওয়ার কথা, বাট ওদের তো মূল নাই। মূলের বিপরীতে কি আছে? মূলের বিপরীতে এককোষী রাইজয়েড আছে আর বহুকোষী স্কেল আছে, দেখছো? তো রাইজয়েড আবার দুই রকম, একটা হচ্ছে মসৃণ, আবার একটা হচ্ছে অমসৃণ, ঠিক আছে? তাহলে এখান থেকে মনে রাখতে হবে মাস্ট, স্কেল হচ্ছে, তুমি দেখে নাও, ছবি দেখলে জিনিসটা মানে মাথার মধ্যে গেঁথে থাকে। এই যে স্কেল, এটা দেখতে কীরকম? এই যে এর মধ্যে অনেকগুলো কোষ আছে না, এই যে এর মধ্যে অনেকগুলো কোষ আছে, এই জন্য এটা হচ্ছে বহুকোষী। আর এই যে এই রাইজয়েড, এটা হচ্ছে এককোষী, ঠিক আছে? তাহলে নিম্নত্বক গঠিত হয়, নিম্নত্বক থেকে এই এককোষী রাইজয়েড এবং হচ্ছে বহুকোষী শল্ক বা স্কেল নির্গত হয়। রাইজয়েড আবার দুই রকমের, একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে অমসৃণ। আচ্ছা, এরপরে হচ্ছে এদের জনন বা রিপ্রোডাকশন। তাহলে জনন আবার এদের হচ্ছে, একটা হচ্ছে অঙ্গজ জনন, একটা হচ্ছে যৌন জনন। তাহলে অঙ্গজ জনন কি? যে এদের যে রাইজয়েড আছে, রাইজয়েডের অগ্রভাগে গিমা, রাইজয়েডের অগ্রভাগে গিমা এবং থ্যালাসের উপর টিউবার তৈরি হয়, ঠিক আছে? তাহলে রাইজয়েড থেকে গিমা এবং থ্যালাসের উপর থেকে টিউবার তৈরি হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে অঙ্গজ বা অযৌন জনন। আর যৌন জনন কি? রিক্সিয়ার। তাহলে আমরা জানি পুংজননাঙ্গ অ্যানথ্রিডিয়াম আর স্ত্রীজননাঙ্গ আর্কিগোনিয়াম, ঠিক আছে? তাহলে অ্যানথ্রিডিয়াম থেকে যে শুক্রাণু আসবে সেটা হচ্ছে কি দ্বিফ্ল্যাজেলা বিশিষ্ট। আর তাহলে অ্যানথ্রিডিয়াম কি আকৃতির? নাশপাতি আকৃতির, আমরা তো অলরেডি জেনে ফেলছি, বাট এটা বারবার বলতেছি কেন? বিকজ এগুলোই প্রশ্ন আসে যে অ্যানথ্রিডিয়াম কি আকৃতির? অ্যানথ্রিডিয়াম হচ্ছে নাশপাতি আকৃতির। যে রিক্সিয়ার পুংজননাঙ্গ কি আকৃতির? নাশপাতি আকৃতির, অ্যানথ্রিডিয়াম, ঠিক আছে? ওইখানে যে শুক্রাণু সেটা হচ্ছে দ্বিফ্ল্যাজেলা বিশিষ্ট। আর আর্কিগোনিয়াম ফ্লাস্ক আকৃতির, ঠিক আছে? এবং যে ডিম্বাণু তৈরি করে সেটা হচ্ছে নিশ্চল ডিম্বাণু, সচল শুক্রাণু। এটা কিসে? এই সচল শুক্রাণুটা জলের মধ্যে চালিত হয়, মানে সাঁতরায়, পানিতে সাঁতরায় আর্কিগোনিয়ামে যায়, গিয়ে নিশ্চল ডিম্বাণুকে নিষিক্ত করে, ঠিক আছে? নিষিক্ত করলে কি হয়? পরিস্ফুটিত হয়ে সরল এবং গোলাকার স্পোরোফাইট গঠন করে, ওকে? তাহলে স্পোরগুলো একই রকম, এই জন্য এদেরকে বলা হোমোস্পোরাস, আমরা পড়ে ফেলছি আগে। রিক্সিয়া উদ্ভিদের গুরুত্ব কী? তাহলে আমরা কেন পড়ছি এই রিক্সিয়াটা? কারণ এই রিক্সিয়া হচ্ছে তোমার পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। তোমার কোনো এলাকা কতটুকু মানে স্বাস্থ্যকর, ওই এলাকায় তুমি যখন দেখবা প্রাচীন কোনো এলাকায় গ্রামের দিকে গেলে দেখবা যে বট গাছে, হ্যাঁ, তারপর বিশাল পুরানো গাছগুলোতে, তারপর পুরানো দেওয়ালগুলোতে তুমি দেখবে কি কার্পেট, ঠিক আছে, সবুজ কার্পেট। তো এটা দেখে বুঝবে কি ওই এলাকার পরিবেশ ভালো আছে, দূষণ মাত্রা কম, এজন্য এই রিক্সা এখনও টিকে আছে। বাট তুমি শহরে যদি দেখো, আনাচে কানাচে তালাশ করো শহরের অলিগলিতে, তুমি কি এই মশগুলো দেখবা? রিক্সা দেখবা না। কেন? কারণ দিন দিন হারা যেতেছে। কেন? কারণ পরিবেশ দূষণ বাড়তেছে। তাহলে এই জন্য পরীক্ষায় প্রশ্ন আসে পরিবেশ দূষণের সূচক এবং বাস্তব জীবনে। তুমি ধরো কোনো একটা অপরিচিত শহরে বেড়াতে গেলাম, গিয়ে দেখলা যে ওই শহরে রিক্সা বা মশগুলো আছে গাছের গায়ে বা দেওয়ালের গায়ে, তখন তুমি বুঝবা ওই শহরের পরিবেশ ভালো। আর যে শহরে নাই ওই শহরের পরিবেশ খারাপ। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে টেরিডোফাইটা, যেটার বাংলা নাম হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদ, ফার্ন, ঠিক আছে? এই যে টেরিডোর যে ট্যারন মানে হচ্ছে ফার্ন, আর ফাইট মানে উদ্ভিদ, ঠিক আছে? তাহলে ট্যারনের আরেক নাম হচ্ছে ঢানা। ট্যারনের আরেক নাম কি? ঢানা বা পাখা, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এই যে ব্রায়োফাইটকে আমরা বলছি কি এটা হচ্ছে উভচর উদ্ভিদ। মানে কি এটা ব্যাঙের সাথে সংশ্লিষ্ট, ঠিক না? ব্যাঙ যেরকম এই কিসে থাকে, ব্যাঙ যেরকম পানিতে থাকে, পানি ছাড়া ব্যাঙের জীবন চলে না, সেমভাবে এই টেরিডোফাইটা ওর আর পানি লাগে না। ও হচ্ছে এরপরে কি করছে, ও পাখা মেলে আকাশে উড়াল দিছে। তার মানে কি ওর পাখা হয়েছে, তাহলে ও পাখির সাথে সংশ্লিষ্ট না? তাহলে এই জন্য তুমি এটাকে পাখির সাথে সংশ্লিষ্ট বলতে পারো। কারণ ওর কি হয়েছে, ওর এখন কাণ্ড হয়েছে, পাতাগুলা আকাশে উঠতেছে, মানে ঢানা হয়ে। এজন্য পাখিকে তুমি দেখবা, তুমি বলছো ব্যাঙের শ্রেণীর নাম হচ্ছে কি? ব্যাঙের শ্রেণীর নাম হচ্ছে কি? অ্যামফিবিয়া। পাখিকে বলা হচ্ছে অ্যাভিস। বাট পাখির আরেকটা নাম হচ্ছে টেরিগো নামে একটা ইয়ে আছে, ঠিক আছে, গ্রিক টার্মিনোলজি। আচ্ছা, যাই হোক, এই যে দেখো এই যে ট্যারনের আরেক নাম হচ্ছে পক্ষল বা ডানা, ঠিক আছে? তার মানে পাখনা বা ডানা গজাইছে, মানে সে এখন উপরে উঠছে, বাতাসে উঠছে। তাহলে এর আবেদন করতে হচ্ছে ডানা বিশিষ্ট উদ্ভিদ। মানে কি এই যে
তার কাণ্ড আছে, শাখা প্রশাখা আছে, মানে সে এখন মানে পাখনা মেলে বাতাসে উড়াল দিছে। বাট এর আগের উদ্ভিদটা পর্যন্ত শৈবাল ছত্রাক এবং ব্রায়োফাইটের কোনো কাণ্ড ছিল না, কোনো শাখা প্রশাখা বা পাতা ছিল না। আচ্ছা, এখন এটার আরেক নাম হচ্ছে ঢেঁকি শাক, এটাকে শাক হিসেবে খাওয়া হয়, ঠিক আছে, এটাকে হচ্ছে ঢেঁকি শাক, ট্রায়োপটেরিস। আচ্ছা, যেহেতু এটাও অপুষ্পক, এটার কোনো মানে এটার কোনো কি নাই, এটারও কোনো ফুল নাই, এবং এজন্য এটার ফুল নাই, বাট ব্রায়োফাইটের সাথে এটার মিল হচ্ছে ফুল নাই, অপুষ্পক। বাট অমিলটা কোন জায়গায়? অমিলটা হচ্ছে এটার ভাস্কুলার টিস্যু আছে, যেজন্য এদেরকে বলা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। মানে দুইটাই কিন্তু ক্রিপ্টোগ্যামস, খেয়াল করো, ব্রায়োফাইটটাও ক্রিপ্টোগ্যামস, টাইডোফাইটটাও ক্রিপ্টোগ্যামস। বাট ব্রায়োফাইটটা পার্থক্য কোন জায়গায়? ব্রায়োফাইটটা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, আর টেরিডোফাইটটা হচ্ছে কি? টেরিডোফাইটটা হচ্ছে অভাস্কুলার, সরি আমি ভুল বলছি, আরেকবার, টেরিডোফাইটটা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, আর ব্রায়োফাইটটা হচ্ছে অভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, মানে ওদের ভাস্কুলার মণ্ডল নাই, ঠিক আছে। আচ্ছা, এখন এই টেরিডোফাইটের বৈশিষ্ট্য, তাহলে বৈশিষ্ট্য মানে হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে এটা হচ্ছে অপুষ্পক এবং হচ্ছে অবীজী উদ্ভিদ, মানে ফুল নাই তো কি নাই, বীজ নাই। এরপরে এদের যে গ্যামিটোফাইট পর্যায়, এটাকে বলা হচ্ছে প্রোথ্যালাস, মানে থ্যালাস প্রকৃতির। এদের ভাস্কুলার টিস্যু আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এদের ভাস্কুলার টিস্যু আছে, মানে এদের জাইলেম ফ্লোয়েম আছে, এটা মাথায় রাখো, এটা মাস্ট, এদের জাইলেম ফ্লোয়েম আছে। আচ্ছা, আমাকে কেউ একজন বলতে পারবা যে এদের ফ্লোয়েমে কয় রকমের কোষ আছে বলো তো? জাইলেমে 4 রকমের কোষ আছে, ফ্লোয়েমে 4 রকমের কোষ আছে, ঠিক না? বাট এদের ফ্লোয়েমে কি নাই, কে বলতে পারবা? এদের ফ্লোয়েমে একটা কোষ নাই। আমরা যখন টিস্যু অধ্যায়টা আমাদের হয়ে গেছে, যারা যারা ক্লাসে ছিলা বা টিস্যু অধ্যায়টা পড়ছো, টিস্যুতন্ত্র অধ্যায়টা, ওইখানে বলা আছে না যে ফ্লোয়েম, এই টেরিডোফাইটদের ফ্লোয়েমে একটা কোষ নাই। কে বলতে পারবা দেখি কমেন্ট করে, কার জানা আছে? এটা কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, এদের কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমরা একটু আগে দেখছি ব্রায়োফাইটে ছিল মূলের বদলে এককোষী তোমার রাইজোয়েড, বাট টেরিডোফাইটে আসার পরে এটা হয়ে গেছে এদের কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। তাহলে আমি বলছি না, রাইজোম আর রাইজোয়েড পার্থক্য মনে রাখতে হবে, ঠিক আছে। এদের জননাঙ্গ বহুকোষী এবং চারিদিকে বন্ধ্যাকোষের আবরণী থাকে, স্ট্রিগামিট নিশ্চল এবং আর্কিগোনিয়ামে উৎপন্ন হয়। এদেরও স্ত্রী জননাঙ্গ হচ্ছে আর্কিগোনিয়াম, সেম সেম। আর এদের দেহ হচ্ছে, দেখো এবার আসো, এদের দেহ হচ্ছে স্পোরোফাইট বা রেণুধর, মানে ডিপ্লয়েড। তাহলে ব্রায়োফাইটে কিন্তু উল্টাটা ছিল, ব্রায়োফাইটের ক্ষেত্রে দেহটা ছিল গ্যামিটোফাইট বা হ্যাপ্লয়েড, আর এখানে এই যে এটা উন্নত হয়ে গেছে। টেরিডোফাইট মানেই হচ্ছে সে উন্নত উদ্ভিদের দিকে মানে এক পা দিয়ে দিছে। হ্যাঁ, সিগন্যাল বা সঙ্গীকোষ নাই, ভেরি গুড ভেরি গুড, তুমি কোথাও মিলে বলছো সিগন্যাল বা সঙ্গীকোষ নাই, তুমি তো মনে রাখছো ভালোই, এগুলাই পরীক্ষা প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে তুমি দেখছো এই যে এক এক অধ্যায় পড়ার সময় এক এক অধ্যায় তথ্যগুলোর সাথে যখন তুমি ইন্টারলিঙ্ক করবা, কোরিলেট করবা, তখন দেখবে যে খুব সুন্দর মতো তোমার জিনিসগুলো মাথায় থাকতেছে। হ্যাঁ, তুমি তৃতীয় অধ্যায়ে পড়ে আসছো কোষ রসায়ন, তুমি আবার এখানে পড়তেছো মানে ব্রায়োফাইট টেরিডোফাইট, আবার টিস্যুতন্ত্রের জিনিসপাতিগুলো নিয়ে আসতেছো, তো সবগুলো যখন তুমি মাথার মধ্যে রাখবা, জিনিসগুলো একটা আরেকটার সাথে কি কানেক্টেড। আচ্ছা, তাহলে এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে এদের ভ্রূণ সৃষ্টি হয়। আচ্ছা, যেটা থাকে না সেটা তোমরা এখনই হচ্ছে ক্লাস শেষ করার পরে কী করবা, ওই টিস্যু অধ্যায়ে গিয়ে ফ্লোয়েম টপিকটা খুলে ওইখানে দেখে ফেলবা, এখানে একটা বড় লাইন করে দেওয়া আছে, ঠিক আছে, কোন কোর্স থাকে না, এটা আমরা মানে এটা হচ্ছে তোমাদের জন্য টাস্ক। আচ্ছা, এরপর হচ্ছে স্পোরোফাইটে স্পোর উৎপন্ন হয়, বাট স্পোর তোমার যে সেম আকৃতির হতে পারে, মানে সম আকৃতির হোমোস্পোরাস হতে পারে, আবার অসম আকৃতির বা হেটারোস্পোরাস হতে পারে। এদের পুংগেমিট সচল, আর এদের অ্যান্থিরিডিয়াম উৎপন্ন হয়, ঠিক আছে, মানে এদের পুং জননাঙ্গ হচ্ছে অ্যান্থিরিডিয়াম। এদের জীবনচক্রে সুস্পষ্ট হেটারোমরফিক জনুক্রম আছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে টেরিডোফাইটের বৈশিষ্ট্য পড়ছি, এখন হচ্ছে টেরিসের বৈশিষ্ট্য, মানে টেরিস হচ্ছে টেরিডোফাইটের একটা গণ। তাহলে টেরিস আর টেরিডোফাইটের বৈশিষ্ট্য সেমই হবে, কারণ সে যেহেতু এই উদ্ভিদের মধ্যে পড়তেছে। দেহ মূল কাণ্ড পাতার মধ্যে বিভক্ত, এর কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। রাইজোমে আবার কি আছে, র্যামেন্টা নামক শল্কপত্র আছে।
ঠিক আছে। এর পাতা যৌগিক, মানে পাতা সিম্পল না। হ্যাঁ, সিম্পল পাতা কি, জাস্ট একটা পাতা, এটা সিম্পল। বাট একটা চিকন এর মধ্যে এরকম অনেকগুলো পাতা আছে, ঠিক না? তো ওইটাকে বলা হচ্ছে যৌগিক পাতা, ঠিক আছে। এই তোমার টেরিসের পাতাগুলো হচ্ছে যৌগিক, এবং এই পাতাগুলো কচি অবস্থায় কুণ্ডলিত থাকে, মানে পেঁচায় থাকে। সব স্পোর একই রকম, মানে হোমোস্পোর আছে, এখানে হেটারোস্পোরাস নাই। স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে কি করে, পাতার কিনারায় সোরাস গঠন করে, সোরাস। এদের স্পোরাঞ্জিয়াম ফলস ইন্ডুসিয়াম দিয়ে ঢাকা থাকে, মানে একটা ঢাকনার মতো, বাট ওটা আসলে অ্যাকচুয়াল ঢাকনা না, এই জন্য এটাকে বলা হচ্ছে ফলস ইন্ডুসিয়াম। এদের প্রোথেলাসটা সবুজ, মানে গ্যামিটোফাইটটা সবুজ এবং হৃৎপিণ্ডাকার এবং সহবাসী, ঠিক আছে। এদের রাইজোমের নিচ থেকে অস্থানিক মূল বের হয়। পাতার মধ্যে কি থাকে, র্যাকিস থাকে, পাতায় র্যাকিস থাকে। তাহলে এখানে ইন্টারেস্টিং দেখো, টেরিস উদ্ভিদ হচ্ছে টেরিডোফাইট, কেন? কারণ এটা ফটোসিনথেটিক, এই জন্য এটা ছত্রাক নয়। ছত্রাক হলে কী হবে, ছত্রাক হলে তোমার ওটা তো ফটোসিনথেটিক হইতো না, মানে সালোক সংশ্লেষ হইতো না, এটা ভাস্কুলার। তাহলে ভাস্কুলার হওয়ার কারণে এটা শৈবালও না, এটা মশবর্গীয় না, আবার এটা অপুষ্পক। তাহলে এটা নগ্নবীজীয় না, আবৃতবীজীয় না, মানে সে ইউনিক, ঠিক আছে। তার ইউনিকনেসের প্রমাণ জাস্ট এটা দেখে নিলাম। তাহলে বাংলাদেশে টেরিসটা খুবই কমন, ঠিক না? গ্রামের দিকে সবার বাড়ির আশেপাশে থাকে, ঠিক আছে। এটা একটা পরিচিত উদ্ভিদ। এটা খোলা জায়গায় এবং রোদে জন্মাতে পছন্দ করে, মানে রোদ ছাড়া এরা বাঁচবে না, রোদের পছন্দ করে, এই জন্য এদের আরেক নাম হচ্ছে সান ফার্ন। মানে এটা তো ফার্নই, বাট এটা যেহেতু রোদকে খুব বেশি পছন্দ করে, এজন্য এদের নাম হচ্ছে সান ফার্ন। আরেক নাম কি, সান ফার্ন। তাহলে টেরিসের আরেক নাম কি, সান ফার্ন, ঠিক আছে। বাংলাদেশের টেরিসের কয়টা প্রজাতি জন্মে, 16টা, ঠিক আছে। সবচেয়ে বেশি কোনটা জন্মায়, টেরিস ভিটাটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরা হচ্ছে তোমার এই প্রাচীরের গায়ে, মানে কোনো ওয়ালের গায়ে বা ইটের স্তূপে জন্মায়, এই জন্য এদেরকে বলা হচ্ছে অর্ধবায়বীয় বা সাব এরিয়াল, ঠিক আছে। এদের মধ্যে 250টা প্রজাতি আছে। তাহলে দেখো এখানে টেরিসের 16টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়, আর টোটাল প্রজাতি আছে 250টা। তাহলে পরীক্ষায় প্রশ্নটা খেয়াল করতে হবে যে যদি বলা হয় টেরিসের প্রজাতি কয়টা আছে, তাহলে 250টা। যদি বলা হয় বাংলাদেশে কয়টা প্রজাতি পাওয়া যায়, তাহলে 16টা। তাহলে আমরা পড়ে আসছি একটু আগে যে ব্রায়োফাইটের যে রিক্সিয়া, ঠিক না? যে রিক্সিয়ার, এখন কমেন্ট করো, রিক্সিয়ার টোটাল কয়টা প্রজাতি আছে আর রিক্সিয়ার কয়টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। দেখি ক্লাসের শুরুর দিকের পড়া কতটুকু মনে আছে, কমেন্টে লিখো। রিক্সিয়ার কয়টা প্রজাতি পাওয়া যায় আর কয়টা বাংলাদেশে পাওয়া যায়, লিখো। আচ্ছা, টেরিস তাইলে হচ্ছে রেণুধর বা স্পোরোফাইটিক, মানে ডিপ্লয়েড। এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, মানে কাণ্ডটা হচ্ছে রাইজোমে রূপান্তরিত। রাইজোমটা কি, এটা হচ্ছে রূপান্তরিত ভ্রূণমস্ত কাণ্ড। মানে দেখো এটা তো মূল, ঠিক আছে, বাট এই যে রাইজোমটা, এই কাণ্ডটা, এটাও মাটির নিচে থাকে, এটাও কিসের নিচে থাকে, এটাও মাটির নিচে থাকে রাইজোমটা। এই জন্য এটার আরেক নাম হচ্ছে রূপান্তরিত ভ্রূণমস্ত কাণ্ড। মানে কাণ্ড কি কখনো দেখছো? আচ্ছা, মাহাদি হাসাব বলছো 250টি আছে, বাংলাদেশে 45। ওকে, মনে রাখছো, ধন্যবাদ। মনে না যাদের মনে নাই তারা কি করো, তারা এক লাফে গিয়ে বইয়ের প্রথম দিকে চলে গিয়ে দেখে আসো। তাহলে কি হলো, পড়াটা নগদ মুখস্থ হয়ে গেল, রিভিশন হয়ে গেল আরেকবার। তাইলে রাইজোম হচ্ছে রূপান্তরিত ভ্রূণমস্ত কাণ্ড। হ্যাঁ, আচ্ছা, এদের পাতা হচ্ছে চিরসবুজ এবং পক্ষল যৌগিক। পাতার গঠন নিয়ে তোমরা পড়বা হচ্ছে ওই নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদে না, পাতা সরল যৌগিক, পক্ষল যৌগিক। তো এটা হচ্ছে পক্ষল যৌগিক। ফার্নের পাতাকে বলা হচ্ছে ফ্রন্ড। মুকুল অবস্থায় পাতা কীভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হচ্ছে ভার্নেশন বা মুকুলপত্র। মানে যখন মুকুল থাকে তখন ওই যে প্যাঁচা থাকে না, প্যাঁচা থাকলে তাকে বলা হচ্ছে ভার্নেশন বা মুকুলপত্র। তাহলে এগুলোই পরীক্ষা আসে যে ফার্নের পাতাকে কি বলে, পাতাকে বলে ফ্রন্ড। যদি মুকুল অবস্থায় কি বলে, মুকুল অবস্থায় বলে ভার্নেশন বা মুকুলপত্র।
আর ফার্নের পাতার মুকুল অবস্থায় কুণ্ডুলি পাকানো অবস্থা থাকে। হ্যাঁ, ফার্নের পাতার মুকুল অবস্থায় কুণ্ডুলি পাকানো অবস্থা থাকে, যাকে বলা হচ্ছে সার্সিনেট ভার্নিশন। সার্সিনেট মানে কি, মানে সার্কেল, মানে সার্কেলের মতো পেঁচা থাকে আর কি, এজন্য একে বলা হচ্ছে সার্সিনেট ভার্নিশন। ঠিক আছে। আর কুণ্ডুলিত কচি পাতাকে বলা হয় হচ্ছে ক্রোজিয়ার। তাহলে চারটা কথা মনে রাখো এখানে, যে ফার্নের যে ম্যাচিউরড বা পূর্ণাঙ্গ পাতাকে বলা হয় ফ্রন্ট, ম্যাচিউরড বা পূর্ণাঙ্গ পাতাকে বলা হয় ফ্রন্ট। ফার্নের কুণ্ডুলিত কচি পাতাকে বলা হয়, ফার্নের যে কুণ্ডুলিত কচি পাতা ওটাকে বলা ক্রোজিয়ার। ঠিক আছে। আর এর মাঝখানে আমরা যে দুইটা কথা দেখছি ওগুলো কিন্তু পাতার নাম না, ওগুলো হচ্ছে পাতা কোন অবস্থায় আছে এটা হচ্ছে অবস্থার নাম, মানে বিন্যাসের নাম। তোমরা ম্যাথে পড়ছো, বিন্যাস সমাবেশ পড়ছো না? ঠিক আছে। তাহলে ওই যে বিন্যাসটার নাম মানে দেখতে কীরকম, ঠিক আছে না, ওই বিন্যাসের নাম একটা হচ্ছে ভার্নেশন, একটা হচ্ছে সার্সিনেট ভার্নেশন। তাহলে মানে তোমরা সবাই কমেন্ট করো যে ফার্নের, মানে এইভাবে লিখবা, ফার্নের পাতা কি বলে, ফার্নের কুণ্ডলিত কচি পাতাকে কী বলে, এরপরে ফার্নের যে মুকুল অবস্থার পাতার বিন্যাসকে কি বলে, ফার্নের কুণ্ডলি পাকানো অবস্থায় পাতার বিন্যাসকে কি বলে। চারটা কথা লিখো, তাহলে লিখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে যে ফার্নের পাতাকে কি বলে, কুণ্ডলিত কচি পাতাকে কি বলে, কুণ্ডলি পাকানো অবস্থায় পাতার বিন্যাসকে কি বলে, আর মুকুল অবস্থায় পাতার বিন্যাসকে কি বলে। ঠিক আছে। তাহলে চারটা কথা লিখো। পাতা তো যৌগিক, তো পাতার যে প্রত্যেকটা পত্রখণ্ড আছে প্রত্যেকটা পত্রখণ্ডকে পিনা বলে, পিনা। ঠিক আছে। পিনা আর কোথায় বলে কে বলতে পারবা? আমাদের যে কানের বহিকর্ণ, মানে আমরা যেটা ধরে টান দিই না, মানে আমরা কান মোচড়াই দিই বা কান ধরাই, ছোট অবস্থায় আমরা যখন স্কুলে পড়তাম প্রাইমারি লেভেলে, কান ধরানোর অভিজ্ঞতা সবারই আছে না কম বেশি, তো যেটা ধরি সেটা হচ্ছে পিনা বা কর্ণছত্র। সেমভাবে এখানে পাতার খণ্ডগুলোকে বলা হয় পিনা। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে শল্কপত্রকে বলা হয় র্যামেন্টাম, আর পরিণত পাতার নিম্নতলার কিনারাকে বলা হয় সোরাই। এখন টেরিসের অভ্যন্তরীণ গঠন, রাইজোমের অন্তর্গঠন, মানে কাণ্ড নিয়ে পড়বো আমরা। কাণ্ডের অন্তর্গঠন হচ্ছে এই রাইজোম, কাণ্ডের সবার বাইরের যে কোষটা সেটা হচ্ছে প্যারেনকাইম কোষ, এবং সেটা হচ্ছে একস্তর বিশিষ্ট, এবং যে লেয়ার সেটার নাম হচ্ছে এপিডার্মিস বা বহিত্বক, এই যে লেয়ারটা। ঠিক আছে। হ্যাঁ, শাহিন সুন্দরাম বলছো ফার্নের পাতা হচ্ছে ফ্রন্ট, কুণ্ডলিত কচি পাতা হচ্ছে ক্রোজিয়ার। তো তুমি তো বিন্যাসটা লিখো নাই। কুণ্ডলি পাকানো অবস্থায় বিন্যাসকে কি বলে, আর মুকুল অবস্থায় কি বলে। ঠিক আছে। লিখো, চারটা কথা লিখো, তাহলে লিখলে তোমাদেরই লাভ, জিনিসটা তোমাদের মাথায় থাকলো। আচ্ছা, আমরা হচ্ছে এখন কাণ্ড পড়তেছি। কার কাণ্ড পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে রাইজোমের কাণ্ডের গঠন পড়তেছি। তাহলে একদম এই যে বাইরের যে এই যে এক লেয়ারের যে কোষের আবরণটা, এটা হচ্ছে তোমার, এটা প্যারেনকাইম কোষ দিয়ে তৈরি, এবং এটা হচ্ছে এপিডার্মিস। এটা হচ্ছে কি এপিডার্মিস, এক স্তর বিশিষ্ট। এরপরে সুকি বলছো ফার্নেল পাতাকে বলে ফ্রন্ট, কুণ্ডলিত কচি পাতাকে বলে ক্রোজিয়ার, মুকুল অবস্থায় বলে ভার্নেশন, কুণ্ডলি পাকানো অবস্থায় বলে সার্সিনেট ভার্নেশন। ভেরি গুড। আচ্ছা, এখন এখানে আমাদের মানে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডলগুলার এই গঠনটা। তাহলে ভাস্কুলার বান্ডলটা তোমার হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক, ঠিক আছে। তাহলে তোমরা যখন হচ্ছে টিস্যু অধ্যায়ে পড়ছো জাইলেম ফ্লোয়েমের যে তোমার বিন্যাসটা, এখানে পড়ছো না হ্যাড্রোসেন্ট্রিক, তারপর হচ্ছে আরও কী সেন্ট্রিক ছিল। হ্যাড্রোসেন্ট্রিক মানে কি বলতে পারবা? তাহলে আমরা বলি, দেখো বুঝলে মনে রাখাটা একদম ইজি। ওকে। তাহলে সেন্ট্রিক মানে কি, যে সেন্টারে আছে, তাহলে সেন্টারে কি আছে, মানে কেন্দ্রে কি আছে, কেন্দ্রে হ্যাড্রো বা হাইড্রো মানে পানি আছে, কেন্দ্রে কি আছে, পানি আছে কেন্দ্রে। তাহলে কেন্দ্রে পানি আছে। তাহলে পানি বহন করে কে? আমাদের যে জাইলেম এবং ফ্লোয়েম, ঠিক না? তাহলে দুইটা যে কি আছে, পরিবহন টিস্যু আছে, দুইটা জিনিস পরিবহন করে। ফ্লোয়েম পরিবহন করে ফুড, ফ্লোয়েম মানে ফুড, মিল, ঠিক আছে। ফ্লোয়েম মানে ফুড বা খাদ্য, মানে পাতায় যে খাদ্য তৈরি হয় ওই খাদ্যগুলা। তাহলে বাকি থেকে জাইলেম, তাহলে জাইলেম মানে পানি। তাহলে এখানে যে হাইড্রোসেন্ট্রিক বলছে, মানে হ্যাড্রোসেন্ট্রিক,
তার মানে পানি কেন্দ্রে থাকে, তাহলে পানি কেন্দ্রে থাকে মানে আসলে কারে বুঝাইছে, মানে জাইলেমরে বুঝাইছে। তাহলে এটা আর জীবাণু ভুল হবে? জীবাণু ভুল হবে না। তাহলে হেড্রোসেন্ট্রিক মানে হচ্ছে জাইলেম কেন্দ্রে থাকে, তাহলে কেন্দ্রে জাইলেম আর চারোদিকে থাকে ফ্লোয়েম। ঠিক আছে, তাহলে এই যে কেন্দ্রে থাকে হচ্ছে জাইলেম, এই যে কেন্দ্রে, আর এই চারপাশে থাকে হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, তাহলে হেড্রো মানে হচ্ছে পানি, পানি মানে জাইলেম, এটা মনে রাখো। তাহলে আর ভুল হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এরপর হচ্ছে র্যাকিসের অন্তর্গঠন। র্যাকিসের বাইরে হচ্ছে তোমার এপিডার্মিস, এপিডার্মিস দিয়ে পরিবেশিত থাকে স্ক্লেরেনকাইমা। এরপরে কোষের হাইপোডার্মিস বা অধোতক থাকে। আচ্ছা, এখানে তো আমরা দেখছি জাইলেম যে কেন্দ্রে থাকে এটাকে বলে হেড্রোসেন্ট্রিক, তো ফ্লোয়েম কেন্দ্রে থাকলে ওটাকে কি বলে? তোমাদের কি মনে আছে? মানে টিস্যু অধ্যায়ের পড়াশোনা মনে থাকলে কেউ একজন লিখো। মানে এখানে তো আমরা দেখছি জাইলেম কেন্দ্রে থাকলে আর ফ্লোয়েম তার চারদিকে থাকলে ওটাকে বলা হচ্ছে কি হেড্রোসেন্ট্রিক। যদি হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রে থাকে, জাইলেম চারদিকে থাকে, কার কার মনে আছে দেখি, লিখো তো। সবাই লিখতেছে সুন্দর মতো যে ফার্নের পাতা, কুণ্ডলিত কচি পাতা। যারা যারা লিখছো সবাইকে অভিনন্দন। তোমাদের পড়াগুলা আমি আশা করি এখানে মুখস্থ হয়ে গেছে, এবং এটাই তোমার পরীক্ষার হলে তোমাকে অনেক বেশি হেল্প করবে। বাকি দিচ্ছে, তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে ভাস্কুলার বান্ডেল হচ্ছে হেড্রোসেন্ট্রিক। পাতার গঠনটা কীরকম? তাহলে পাতার গঠনটা হচ্ছে, আমরা পাতার গঠন নিয়ে পড়ছি না, তোমার টিস্যু অধ্যায়ে পড়ে ফেলছি, বা নেক্সটে যদি পড়ো তখন দেখবা পাতার উপরের দিকে থাকে কি কিউটিকল, ঊর্ধ্বদেশে থাকে কিউটিকল, আর নিচের দিকে থাকে পত্ররন্ধ্র। মানে পাতার উপরের লেয়ারটা কি ল্যাপ্টোসেন্ট্রিক। ভেরি গুড, উমে বলছো, মিলে বলছো ল্যাপ্টোসেন্ট্রিক, ভেরি গুড, তোমার তো মনে আছে ভালোই। ঠিক আছে, তাহলে এই যে দেখছো, মানে একটা পড়ার সময় তুমি এর আশেপাশের পড়াগুলোকে যখন মানে মাথায় মনে মনে রিভিশন করে ফেলবা, বা মাথার দরকার নাই, তুমি জাস্ট ওই অধ্যায়ে চলে যাও না, গিয়ে বইয়ের পাতাটা উল্টায় এক নজর দেখে ফেলো, তাহলে দেখলে যে পড়াগুলো ইন্টারলিঙ্কড হয়ে গেল এবং খুব বেশি মানে ভালো মতো মাথায় গেঁথে গেলো। তাহলে তুমি যখন একটা পড়ার সময় আরেকটা পড়ার কথা মাথায় আসবে, তখন তুমি ওই পড়াটা মনে করার চিন্তা করবা। করতে পারলো তো ভালোই, এবং যদি সন্দেহ থাকে বা না পারো বা ভুলে গেছো, তুমি জাস্ট দৌড়ে গিয়ে ওই অধ্যায়ে তুমি জাস্ট চোখ বুলাই ফেলবা। তাহলে কী হবে? তুমি জিনিসটা তোমার মাথায় চলে আসলো। তাহলে রিভিশনের অ্যাপ্রোচটা হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা, তাহলে পাতার গঠন পড়তেছি। পাতা আমরা জানি যে পাতার উপরের ত্বকটা চকচকে না, এজন্য চকচকে কিউটিকল থাকে। ঠিক আছে, আর নিচের ত্বকটাতে কী থাকে? পত্ররন্ধ্র, মানে ছিদ্র থাকে যেটা দিয়ে বাতাস আসে। আর এই দুইটার মাঝখানে যে স্তরটা ওটা হচ্ছে মেজোভিল স্তর, যেটাকে বলে আমরা কি পাতার গ্রাউন্ড টিস্যু, ঠিক না? মানে পাতা যে টিস্যুর উপরে ভর করে দাঁড়ায় থাকে এটা হচ্ছে মেজোভিল স্তর। উপরে কিউটিকল, নিচে পত্ররন্ধ্র, মাঝখানে মেজোভিল স্তর। তাহলে এটা হচ্ছে কি পাতার গ্রাউন্ড টিস্যু। আচ্ছা, তাহলে কেউ একজন বলো, কমেন্ট করো। তাহলে আমরা তো পাতার গ্রাউন্ড টিস্যু জানি মেজোভিল, তাহলে উদ্ভিদের কাণ্ডের গ্রাউন্ড টিস্যুর নাম কি? দেখছো, আমরা যে এই উদ্ভিদ পড়তেছি মানে কি ওই টিস্যু অধ্যায়টা চলে আসবে, ঠিক না? তাহলে কেউ একজন বলো, পাতার গ্রাউন্ড টিস্যু যদি মেসোভিল হয়, কাণ্ডের গ্রাউন্ড টিস্যু কি আর মূলের গ্রাউন্ড টিস্যু কি? দেখি তোমাদের মনে আছে কি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে মেজোফিলে কয় রকমের প্যারেনকাইমা থাকে? মেজোফিলে দুই রকমের প্যারেনকাইমা থাকে, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। ঠিক আছে, মেজোফিলে কী থাকে? মেজোফিলে প্যারেনকাইমা কোষগুলোতে মূলত তোমার ক্লোরোফিল থাকে আর বায়ুগহ্বর থাকে। স্টিলি কিসের মতো? জাইলেম কেন্দ্রিক। ঠিক আছে, এখানে ভাস্কুলার বান্ডল, পাতার ভাস্কুলার বান্ডলটা কীরকম? পাতার ভাস্কুলার বান্ডল হচ্ছে তোমার এখানে পরিচক্র এবং অন্তর্ধক থাকে। আচ্ছা, এখন টেরিসের জনন, তাও ব্রায়োফাইটের মতো, একটা হচ্ছে অঙ্গজ জনন, একটা হচ্ছে অযৌন জনন। অঙ্গজ মানে কি জাস্ট এর একটা অংশ কেটে ফেললো আর কি, ঠিক আছে না? এটাকে বলে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, আর অযৌন বলা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে কি যৌন জনন। ঠিক আছে, মানে মোট তিনটা জনন আছে, অঙ্গজ, অযৌন, যৌন। বাট তোমার ব্রায়োফাইটে ছিল জাস্ট দুইটা, ঠিক না? একটা ছিল অঙ্গজ, একটা ছিল যৌন, ওখানে অযৌন কোনো জনন ছিল না। তাহলে এখানে তিন প্রকারের জনন, এটা মনে রাখতে হবে। তাহলে টেরিসের জীবনচক্রে দুই ধরনের উদ্ভিদ পাওয়া যায়, একটা হচ্ছে তোমার স্পোরোফাইট বা রেণুধর, একটা হচ্ছে গ্যামিটোফাইট বা লিঙ্গধর।
তাহলে এই যে আমরা মানে পূর্ণাঙ্গ উদ্ভিদ কোনটা? পূর্ণাঙ্গ উদ্ভিদ হচ্ছে স্পোরোফাইট, বাট ব্রায়োফাইটে তার সম্পূর্ণ উল্টা ছিল। এই জিনিসগুলো খেয়াল রাখো। তাহলে স্পোরোফাইট বা রেণুধর হচ্ছে তার পূর্ণাঙ্গ উদ্ভিদটা, মানে যেটা হচ্ছে ডিপ্লয়েড। আর স্বল্প সময়ের জন্য যেটা তৈরি হয় সেটা হচ্ছে গ্যামেটোফাইট বা লিঙ্গধর উদ্ভিদ। ঠিক আছে। আচ্ছা, এখন অযৌনজনন কীভাবে হয়? স্পোর সৃষ্টির মাধ্যমে হয়। এই টেরিসের পাতার কিনার থেকে ক্ষুদ্র ক্ষুদ্র স্পোরাঞ্জিয়া সৃষ্টি হয়। ঠিক আছে। এদের নাম হচ্ছে একবচনে স্পোরাঞ্জিয়াম, বহুবচনে স্পোরাঞ্জিয়া। তো স্পোরাঞ্জিয়ামের ভিতরে কী থাকে? রেণু বা স্পোর থাকে। এই রেণু বা স্পোরগুলাই হচ্ছে তোমার অযৌনজনন ঘটায়। ঠিক আছে। এখন স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলা হচ্ছে সোরাস। সোরাস দেখতে বাদামি বর্ণের মতো। আচ্ছা, যাই হোক, তো যে টিস্যু থেকে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে প্লাসেন্টা বা অমরা। তাহলে আমাদের এই মাতৃগর্ভে কি থাকে? প্লাসেন্টা বা অমরা থাকে। আর এদের হচ্ছে যে টিস্যু থেকে স্পোরাঞ্জিয়াম সৃষ্টি হয় তাকে প্লাসেন্টা বা অমরা বলে। এখন যে সোরাস মানে এই স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ, হ্যাঁ, স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ, এখান থেকে তোমার স্পোর সৃষ্টি হবে। তাহলে সেই গুচ্ছটা না হচ্ছে সোরাস, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে গুরুত্বপূর্ণ জিনিসকে কী করতে হয়? ঢেকে রাখতে হয় বা আড়াল করে রাখতে হয়। তো এই জন্য পাতা কী করে এটাকে ঢেকে রাখার জন্য একটা মানে একটু বাঁকা হয়ে যায়। বাঁকা হয়ে এই যে পাতা একটু এভাবে একটু বাঁকা হয়ে যায়, মানে একটা ফলস ইন্ডুসিয়াম দিয়ে এটাকে ঢেকে রাখে। মানে এটাকে ফলস কেন বলে? যদি এটা এই যে 360 ডিগ্রি ঘুরে ফেলতে পারতো, কমপ্লিটলি ঢেকে ফেলতে পারতো, তাহলে এটা হচ্ছে ট্রু হইতো। বাট এটা হচ্ছে ফলস। কেন? কারণ সে এখন কমপ্লিটলি ঢেকে রাখতে পারতেছে না, সে এখানে এসে শেষ হয়ে যায়। এই জন্য এটার নাম হচ্ছে ফলস ইন্ডুসিয়াম। যে ঢেকে রাখে এটাকে বলা হচ্ছে ফলস ইন্ডুসিয়াম। আচ্ছা, সব পাতা কিন্তু তোমার সোরাস উৎপন্ন করবে না। যে পাতা সোরাস উৎপন্ন করবে তাকে বলা হচ্ছে স্পোরোফিল। ফিল মানে পাতা, স্পোর মানে তো স্পোরি, মানে যে পাতা তোমার স্পোর তৈরি করবে তাকে বলা হচ্ছে স্পোরোফিল। ঠিক আছে। আচ্ছা, এখন ক্যাপসিউলের 3টা অংশ, একটা হচ্ছে তোমার অ্যানুলাস, একটা হচ্ছে স্টোমিয়াম, একটা হচ্ছে বৃন্ত বা স্টক। ঠিক আছে। অ্যানুলাসটা হচ্ছে পানিগ্রাহী, জাস্ট এতটুকু মনে রাখলে হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে স্পোর উৎপাদন ও বিস্তার। তাহলে ক্যাপসুলের ভিতরে যে টিস্যু সেগুলো হচ্ছে স্পোরোজোনাস টিস্যু, মানে সে হচ্ছে স্পোর তৈরি করতেছে, এই জন্য এর নাম হচ্ছে স্পোরোজোনাস টিস্যু। এখান থেকে স্পোর মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড। প্রতিটি স্পোরাঞ্জিয়ামে কয়টা মাতৃকোষ থাকে? 16টা মাতৃকোষ থাকে। প্রতিটি স্পোরাঞ্জিয়ামে 16টা মাতৃকোষ থাকে। এখানে কি হয়? এখানে মায়োসিস বা মিওসিস বিভাজনের মাধ্যমে স্পোর মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হয়। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কোন বিভাজনটা হয়? এখানে হচ্ছে মায়োসিস বিভাজনটা হয়, কারণ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড করতে গেলে মায়োসিস লাগবেই। তো একটা স্পোরাঞ্জিয়াম থেকে তাহলে 64টা স্পোর তৈরি হয়। দেখো মাতৃকোষ কয়টা? মাতৃকোষ হচ্ছে 16টা না? তাহলে আমরা জানি কি মিওসিস বিভাজনে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? দেখি, কমেন্ট করো। মিওসিস বিভাজনে একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হয়? লেখো সবাই। মিওসিস বিভাজনে একটা কোষ থেকে তোমার কয়টা কোষ তৈরি হয়? 4টা কোষ না? তাহলে 16টা, একটা কোষ থেকে যদি 16টা হয় তাহলে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হবে। একটা কোষ থেকে 4টা কোষ, তাহলে 16টা থেকে 4 16 64টা। 4 16 64টা। ঠিক আছে। তাহলে গ্যামিটোফাইটিক উদ্ভিদ। তাহলে স্পোরোফাইট থেকে যে স্পোর বা রেণু তৈরি হয়, ওই স্পোর বা রেণুটাকে বলা হচ্ছে লিঙ্গোদর বা গ্যামিটোফাইটের প্রথম কোষ। ঠিক আছে। তাহলে গ্যামিটোফাইটে দেখতে কীরকম? গ্যামিটোফাইটে দেখতে হচ্ছে তোমার হৃৎপিণ্ডের মতো, এই যে হার্টের মতো, হার্ট শেপ। মানে এটা হচ্ছে হার্ট শেপ, হৃৎপিণ্ডের মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রোথেলাস। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে গ্যামিটোফাইটের আকার কীরকম? ফার্নের গ্যামিটোফাইটের আকার হচ্ছে হৃৎপিণ্ডাকার। আচ্ছা, এই গ্যামিটোফাইটগুলো থেকে এই যে এরপরে এককোষী রাইজোইড তৈরি হয়, মানে এরা যাতে মাটির সাথে গিয়ে সম্পর্ক তৈরি করতে পারে। ঠিক আছে। তাহলে এই প্রোথেলাসের নিচ দিক থেকে এরকম এককোষী রাইজোইড তৈরি হবে, মানে এরা হচ্ছে মূলের বিকল্প আর কি, যেমন ব্রায়োফাইটে ছিল। তো এই রাইজোইডগুলো কী করে? এই প্রোথেলাসটাকে মাটির সাথে সংযুক্ত করে দেয়। এরপরে মাটি থেকে এই এককোষী রাইজোইড দিয়ে কি নিয়ে আসে?
খাবার দাবার পানি নিয়ে আসে, এরপরে প্রোথ্যালাস থেকে একটা পূর্ণাঙ্গ গাছ তৈরি হয়। ঠিক আছে, তো প্রোথ্যালাসের উপর দিয়ে একটা খাঁজ আছে না, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অগ্রস্ত খাঁজ বা এপিক্যাল নচ। প্রোথ্যালাসটা কীরকম? প্রোথ্যালাসটা হচ্ছে সবুজ বর্ণের এবং এটা বহুকোষী স্বতন্ত্র সবুজ উদ্ভিদ। প্রোথ্যালাসটা উভলিঙ্গ এবং এদের একই দেহে পুং এবং স্ত্রী যৌনাঙ্গ অবস্থান করে। যেহেতু একই সাথে একই দেহে স্ত্রী যৌনাঙ্গ এবং হচ্ছে পুং যৌনাঙ্গ থাকে, এই জন্য এদেরকে বলা সহবাসী উদ্ভিদ। মানে একই উদ্ভিদের মধ্যে তোমার স্ত্রী যৌনাঙ্গটাও আছে, পুং যৌনাঙ্গটাও আছে। ঠিক আছে, তো স্ত্রী যৌনাঙ্গটা থাকে কোন দিকে? এই যে অগ্রস্ত খাঁজ আছে না, এই খাঁজের চারপাশে, খাঁজের কাছে থাকে স্ত্রী যৌনাঙ্গ, আর রাইজোয়েডের কাছে থাকে হচ্ছে পুং যৌনাঙ্গ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে এই স্ত্রী যৌনাঙ্গ আর পুং যৌনাঙ্গের মধ্যে যেই সম্পর্কটা হয় সেটাকে বলা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর কিগোনিয়াম বা স্ত্রী যৌনাঙ্গ থেকে কি আসে? তোমার ডিম্বাণু, অ্যান্থিডিয়াম থেকে আসে শুক্রাণু। ঠিক আছে, তাহলে বারবার মনে রাখতে বলছি, আর্কিগোনিয়াম মানে স্ত্রী যৌনাঙ্গ, অ্যান্থিডিয়াম মানে পুং যৌনাঙ্গ। আর্কিগোনিয়াম হচ্ছে ফ্লাস্ক শেপ, ফ্লাস্কের মতো ফ্লাস্ক শেপ, এটা হচ্ছে নাশপাতি আকৃতির। ঠিক আছে, নাশপাতি চিনো? নাশপাতি হচ্ছে দেখতে কীরকম? এরকম বাল্বের মতো। ঠিক আছে, নাশপাতি। আচ্ছা, তাহলে এই শেপগুলো পরীক্ষায় আসে মাস্ট। ঠিক আছে, এই জন্য এটা মনে রাখতে বলতেছি। তাহলে এই আর্কিগোনিয়াম বা স্ত্রী যৌনাঙ্গে তোমার কি থাকে? ম্যালিক অ্যাসিড থাকে। কি থাকে? ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, এটা মনে রাখো, এখানে ম্যালিক অ্যাসিড থাকে। আর অ্যান্থিডিয়ামের ভিতরে কি থাকে? অ্যান্থিডিয়ামের ভিতরে হচ্ছে 20 থেকে 50টা, অ্যান্থিডিয়ামের ভিতরে থাকে 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ বা অ্যান্ড্রোসাইট। অ্যান্ড্রো মানে কি? দেখো, অ্যান্ড্রো মানে হচ্ছে মেল, অ্যান্ড্রো মানে হচ্ছে কি? মেল বা পুরুষ। ঠিক আছে, তাহলে মেল যে হরমোন ওটা নাকি বলা হয় কি? অ্যান্ড্রোজেন হরমোন। ঠিক আছে, আর ফিমেল মানে কি? গাইনো, গাইনো মানে ফিমেল। তাহলে ফিমেল ডক্টরদের কি বলে? গাইনি ডাক্তার না? ঠিক আছে, তাহলে অ্যান্ড্রো মানে মেল, আর গাইনি মানে হচ্ছে বা গাইনো মানে হচ্ছে কি? ফিমেল। তাহলে এখানে দেখো না, তুমি মিলাইতে পারতেছো আর্কিগোনিয়াম, তাহলে এই যে গাইনি থেকে গনিয়ামের সাথে গাইনি মিল আছে না? গনিয়ামের সাথে কার মিল আছে? গাইনি। ঠিক আছে, গাইনি মানে কি? গাইনি মানে ফিমেল। তাহলে দেখতেছো, তোমার মনে রাখা কত ইজি হয়ে গেছে। ঠিক আছে, আর্কিগোনিয়ামের গাইনি আছে, গাইনি মানে ফিমেল, তাহলে এটা হচ্ছে কি? স্ত্রী যৌনাঙ্গ। আর অ্যান্থিডিয়ামের সাথে কার মিল আছে? অ্যান্ড্রোর মিল আছে, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে পুং যৌনাঙ্গ। আর এদের যে কোষগুলোটার নাম হচ্ছে অ্যান্ড্রোসাইট। অ্যান্ড্রো মানে মেল। ঠিক আছে, তাহলে এই মাতৃকোষগুলো আবার বন্ধ আবরণ কোষ দিয়ে পরিবেশিত থাকে। আবরণটা 3টা কোষ দিয়ে গঠিত। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এদের মধ্যে যে মিলনটা হবে এটাকে বলা হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। ঠিক আছে, নিষেক বা ফার্টিলাইজেশন হইলে কি হয়? এদের মধ্যে ডিপ্লয়েড বা উস্পোর উৎপন্ন হয়। এরপরে নতুন একটা স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি হয়। তাহলে সেই স্পোরোফাইটিক উদ্ভিদের প্রথম যে কোষটা সেটা হচ্ছে জাইগোট বা উস্পোর। তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে, স্পোরোফাইটের প্রথম কোষ কোনটা? জাইগোট বা উস্পোর। ঠিক আছে, তাহলে এই টেরেসের জীবনচক্র কি? তাহলে জীবনচক্রটা এখানে ছবি থেকে আমরা দেখে ফেলি। এই যে একটা তোমার টেরিস বা ফার্ন, তাহলে ওর পাতার মধ্যে কি আছে? এই যে এরকম সোরাস উৎপন্ন হয়। সোরাস থেকে স্পোরেঞ্জিয়াম আসে, স্পোরেঞ্জিয়াম থেকে স্পোর মাতৃকোষ। তাহলে এতটুকু পর্যন্ত ডিপ্লয়েড ছিল, ঠিক না? এতটুকু পর্যন্ত কি ছিল? ডিপ্লয়েড বা 2N ছিল। বাট এই যে স্পোর মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে এখানে কি হয়ে যায়? হ্যাপ্লয়েড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এরপরে এই যে তোমার বর্ডার লাইন, তাহলে আমরা ধরো এখানে এই যে বর্ডার লাইন, ঠিক আছে, এই বর্ডারের উপরের অংশটা হচ্ছে কি? বর্ডারের উপরের অংশটা হচ্ছে গ্যামিটোফাইট বা হ্যাপ্লয়েড অংশ। এই বর্ডারের উপর অংশটা হচ্ছে গ্যামিটোফাইট বা হ্যাপ্লয়েড অংশ। আর এর নিচে হচ্ছে কি? নিচে হচ্ছে তোমার ডিপ্লয়েড অংশ। ঠিক আছে,
তাহলে স্পোর মাতৃকোষ যখন হচ্ছে স্পোর, তাহলে এখানে এটা হচ্ছে সারসংক্ষেপটা, আমরা তখন যা পড়ছি সারসংক্ষেপটা। স্পোর মাতৃকোষ থেকে স্পোর উৎপন্ন হয়, হ্যাপ্লয়েড। এরপর স্পোর অঙ্কুরোদ্গম হয়, স্পোর থেকে প্রোথেলাস উৎপন্ন হয়। প্রোথেলাস, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আসবে। তাহলে সবাই বলো প্রোথেলাস কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? কমেন্ট করো, প্রত্যেকেই কমেন্ট করো। প্রোথেলাস কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এটাই প্রশ্ন আসবে। প্রোথেলাস কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এরপরে কমেন্ট করো স্পোরাঞ্জিয়াম কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ঠিক আছে। জাইগোট কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? সোরাস কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? প্রত্যেকেই লিখো, প্রত্যেকেই লিখো। এরপরে লিখো অ্যানথ্রিডিয়াম কি, অ্যানথ্রিডিয়াম কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? আর্কিগোনিয়াম কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? লিখো সবাই। তাহলে আমি কি বলছি বলো তো? প্রোথেলাস কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? লিখো। অ্যানথ্রিডিয়াম কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? লিখো। আর্কিগোনিয়াম কি, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? লিখো। স্পোরাঞ্জিয়াম কি, সোরাস কি, কোনটা কি সবাই লিখতে থাকো। সোরাস হলো স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ, অনেকগুলো স্পোরাঞ্জিয়াম মিলে সোরাস তৈরি হয়। আর স্পোরাঞ্জিয়াম থেকে তৈরি হয় স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ থেকে স্পোর তৈরি হয়। ঠিক আছে। প্রোথেলাস হ্যাপ্লয়েড, ভেরি গুড। বাকিগুলোও লিখতে থাকো। তাহলে যৌনুক্রম মানে কি, যৌনু মানে জেনারেশন। তাহলে ওর দুইটা জেনারেশন, ঠিক আছে, দুইটা জেনারেশন। তাহলে উপরেরটা হচ্ছে তোমার স্পোরোফাইটিক জেনারেশন। আর নিচেটা হচ্ছে তোমার গ্যামিটোফাইটিক, সরি ভুল হয়েছে, আমরা ভুল বলছি। এটা হচ্ছে তোমার গ্যামিটোফাইটিক যৌন, উপরটা হচ্ছে তোমার, এটা হচ্ছে গ্যামিটোফাইটিক যৌন। আর এটা হচ্ছে তোমার স্পোরোফাইটিক যৌন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ডিপ্লয়েড যৌন বা জেনারেশন, এটা হচ্ছে, তাহলে যৌন মানে হচ্ছে কি, জেনারেশন, মানে দুটো জেনারেশন মিলে সে তৈরি হয়। তাহলে একটা হচ্ছে গ্যামিটোফাইটিক যৌন বা হ্যাপ্লয়েড জেনারেশন বা যৌন, একটা হচ্ছে স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড জেনারেশন। ঠিক আছে। এই যে পুরো দুটা যৌন মিলে, দুটা জেনারেশন মিলে, এটাকে বলা হচ্ছে যৌনক্রম, মানে জেনারেশনাল সিকোয়েন্স। তাহলে আমরা সবগুলো পড়ে ফেলছি, বাট এখানে জাস্ট সিকোয়েন্সটা তুমি এই ফিগারটা মনে রাখো, ঠিক আছে। তাহলে ডিপ্লয়েডের আন্ডারে গেছে। তাহলে যদি বলা হয়, এখন আমি কোশ্চেন করি, তাহলে আরেকটা কোশ্চেন করি, বলো তো তোমরা যে গ্যামিটোফাইটিক যৌনুর প্রথম কোষ কোনটা? হ্যাঁ, গ্যামিটোফাইটিক যৌনুর প্রথম কোষ কোনটা? গ্যামিটোফাইটিক যৌনুর প্রথম কোষ কোনটা? আর স্পোরোফাইটিক যৌনুর প্রথম কোষ কোনটা? এই দুইটা প্রশ্ন আনসার করো তো, যে গ্যামিটোফাইটিক যৌনুর প্রথম কোষ কোনটা আর স্পোরোফাইটিক যৌনুর প্রথম কোষ কোনটা? এই দুইটা কোশ্চেন আনসার করো।
ওকে, প্রোথেলাস হচ্ছে তোমার স্বতন্ত্র এবং প্রোথেলাসে আর্কিগোনিয়াম, অ্যান্থ্রিডিয়াম, ডিম্বাণু, শুক্রাণু সবাই হ্যাপ্লয়েড, এখানে কোনো কনফিউশন নাই। আচ্ছা, আর স্পোর হচ্ছে স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম ধাপ, ঠিক আছে। তাহলে স্পোর মানে কি, ওই যে তোমার জাইগোটটা আর কি, ঠিক আছে, জাইগোট বা স্পোরটা। তাহলে দেখো স্পোর হচ্ছে তোমার গ্যামেটোফাইটের প্রথম ধাপ, আর স্পোর বা তোমার জাইগোটটা হচ্ছে স্পোরোফাইটের প্রথম ধাপ। স্পোরোফাইটের প্রথম কোষ বলছো স্পোর, হ্যাঁ এটাকে স্পোর বলা যায় এবং জাইগোটও বলা যায়। আর গ্যামেটোফাইটের প্রথম জোবাইদল বলছো স্পোরোফাইটিক কোষ প্রথম স্পোরোফাইটের প্রথম কোষ জাইগোট, হ্যাঁ এটা সত্য। স্পোর বলতে পারো, জাইগোটও বলতে পারো। তাহলে স্পোর কোনটার জন্য? গ্যামেটোফাইটের জন্য না। দেখো তোমরা কিন্তু এটা মিলাইও না, স্পোর কিন্তু স্পোরোফাইটিকের প্রথম কোষ না, স্পোর হচ্ছে গ্যামেটোফাইটিকের প্রথম কোষ, ঠিক আছে। স্পোর হচ্ছে গ্যামেটোফাইটিকের প্রথম কোষ। দেখো তো এই যে কোন 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 জায়গায় সবচেয়ে অনেক বেশি কাজ কারবার হয়েছে, এই যে স্পোরোফাইটিকে না। এখানে দেখো এই যে এই তোমার অনেক কিছু হলো, প্রোথেলাস এরপরে মাটিতে গেল, প্রোথেলাস থেকে তোমার অ্যান্থ্রিডিয়াম হলো, আর্কিগোনিয়াম হলো, ওইখান থেকে শুক্রাণু, ডিম্বাণু, এরপর যৌনমিলন হলো, এরপর স্পোর হলো। তাহলে এই যে তোমার গ্যামেটোফাইটিক ধাপটা হচ্ছে অনেক বেশি লম্বা ধাপ, আর স্পোরোফাইটিক হচ্ছে অনেক শর্ট ধাপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লং, এটা হচ্ছে অনেক লম্বা একটা ধাপ, আর এটা হচ্ছে স্পোরোফাইটটা শর্ট, ঠিক আছে। তাহলে স্পোরোফাইট, সরি ভুল বলছি আমি, আরেকবার কারেকশন করি। স্পোরোফাইটে তো তোমার এই যে পুরো গাছটাই আছে, তাহলে গাছের যে হায়াতকাল, জীবনকাল, এটাই তো অনেক লম্বা কাল, ঠিক না। তাহলে স্পোরোফাইটটা হচ্ছে তোমার লং পিরিয়ড, সবচেয়ে দীর্ঘ পর্যায়। আর এই যে এখানে এই জনন করতে কতক্ষণ লাগে মানুষের বা যে কোনো প্রাণীর, রিপ্রোডাক্টিভ পিরিয়ড বা জননকাল হচ্ছে খুবই কম, তাহলে এটা হচ্ছে শর্ট পিরিয়ড, ঠিক আছে। তাহলে তোমার স্পোরোফাইটিক পর্যায়টা দীর্ঘ আর গ্যামেটোফাইটিক পর্যায়টা সংক্ষিপ্ত, ঠিক আছে। তাহলে দেখো একটা হচ্ছে বড় পর্যায়, একটা হচ্ছে ছোট পর্যায়, এবং দুইটার মধ্যে ভিন্ন ঘটনা ঘটে, এজন্য এটাকে বলা হচ্ছে বিষমাকৃতি বা হেটারোমরফিক যৌনক্রম, ঠিক আছে। হ্যাঁ উম্মে কুলসুম মিলি বলছো স্পোরোফাইটিক স্পোর, গ্যামেটোফাইটিক ডিম্বাণু। এই ভুল বলছো তুমি, গ্যামেটোফাইটিকে হচ্ছে তোমার স্পোর। উম্মে কুলসুম মিলি তুমি ভুল বলছো, গ্যামেটোফাইটিকে ডিম্বাণু না, গ্যামেটোফাইটিক হচ্ছে স্পোর। গ্যামেটোফাইটিকের প্রথম কোষটা হচ্ছে এই যে গ্যামেটোফাইটিকের, তাহলে এটা হচ্ছে গ্যামেটোফাইটিক আমাদের এই এটার প্রথম কোষটা হচ্ছে স্পোর, ঠিক আছে। আর এই যে স্পোরোফাইটিকের প্রথম কোষটা হচ্ছে স্পোর বা জাইগোট, তাহলে ভুল বলছো তুমি। গ্যামেটোফাইটিক এই জুবাইদুল বলতেছো গ্যামেটোফাইটিকের প্রথম কোষ ডিম্বাণু না, গ্যামেটোফাইটিকের প্রথম কোষ হচ্ছে স্পোর। গ্যামেটোফাইটিকের প্রথম কোষ হচ্ছে কি স্পোর, এটা কেন ভুল করতেছো তোমরা? নামে গ্যামেটোফাইট বাট জিনিসটা হচ্ছে স্পোর, ঠিক আছে। আচ্ছা এখন যেহেতু এখানে তোমার এই স্পোরোফাইট দীর্ঘ আর গ্যামেটোফাইট সংক্ষিপ্ত, তাহলে এই জন্য এটাকে বলতেছে বিষমাকৃতির বা হেটারোমরফিক। বাট যদি অন্য কোনো প্রাণীতে যদি হচ্ছে তোমার স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক দুইটাই সমান হইতো, তখন তাকে বলতো ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম। তাহলে এটাও প্রশ্ন আসবে যে এই স্পোরোফাইট দীর্ঘ আর গ্যামেটোফাইট সংক্ষিপ্ত, এটা হচ্ছে বিষমাকৃতির বা হেটারোমরফিক, বাট স্পোরোফাইট আর গ্যামেটোফাইট দুইটা যদি সেম হইতো, তখন তাকে বলতে হচ্ছে ডিপ্লোবায়োন্টিক। তাহলে টেরিসের গুরুত্ব কি? টেরিসের গুরুত্ব হচ্ছে এটা হচ্ছে এক নম্বর শাক হিসেবে খাই না, এটা হচ্ছে ঢেঁকি শাক, ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়, এটা সার হিসেবে ব্যবহার করা হয়, এটা প্রকৃতিতে উৎপাদক হিসেবেও কাজ করে। তাহলে ব্রাইফাইট এবং টেরিফাইটের মধ্যে পার্থক্য রিডিং দিয়ে ফেলবা, এটা আমরা পড়ে ফেলছি অলরেডি। হ্যাঁ, যে ব্রাইফাইট হচ্ছে তোমার ব্রাইফাইটের মূল উদ্ভিদটাই হচ্ছে কি হ্যাপ্লয়েড, এটার টেরিফাইটের মূল উদ্ভিদটা হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে। এর স্পোরোফাইট এবং গ্যামেটোফাইটের মধ্যে একে অপরের উপর নির্ভরশীল, বাট এখানে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট আলাদা আলাদা। এদের স্পোর অঙ্কুরিত হলে প্রোটোনেমা বা থ্যালাস উৎপন্ন করে, আর এর স্পোর অঙ্কুরিত হলে প্রোথ্যালাস উৎপন্ন করে, তাহলে ভিন্ন না।
তাহলে ওর স্পোরঙ্কুরিত হয়ে প্রোটোনাম বা থ্যালাস, আর এখানে প্রোথ্যালাস উৎপন্ন করে। এখানে পরিবহন টিস্যু নাই মানে অভাস্কুলার, এখানে পরিবহন টিস্যু আছে মানে ভাস্কুলার। এখানে সোরাস উৎপন্ন হয় না, এখানে সোরাস উৎপন্ন হয়। এখানে শুক্রাণু দ্বি ফ্ল্যাজেলা, আর এখানে বহু ফ্ল্যাজেলা। ঠিক আছে, তাহলে এতে দক্ষতা অর্জন মানে আমরা যা যা পড়ছি এটার এই তোমার এমসিকিউ আসার মতো অনেকগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে। জাস্ট রিডিং দিয়ে ফেলবা এবং অনুষ্ঠানে এমসিকিউগুলো প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে, তাইলে তোমরা শুরু থেকে যারা যারা ক্লাসে ছিলা সবাইকে ধন্যবাদ। তোমরা যারা যারা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, আমি আশা করি সবাই উপকৃত হবা এবং এটা তোমাদের কাজে আসবে। অনুরাগ আমি এটা হচ্ছে